সব শুনতে পাইতেছো, দেখতে পাইতেছো। আমি শুরু করে দিই ভাইয়া। গত ক্লাসে কিন্তু এক্সাইন ইনটাইন নিয়ে অনেক কথা হয়েছে, তাই না? বলো তো। স্পোরোপোলিনিন দিয়ে ইনটাইন গঠিত। স্পোরোপোলিনিন কি 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 ছিল বলো তো? কার্বোহাইড্রেট, প্রোটিন না লিপিড? বলো। লিপিড। গুড, লিপিড। ভেরি গুড। তাহলে স্পোরোপোলিনিন দিয়ে লিপিড গঠিত। ভাইয়া লিপিড মানে কিসের মতো লিপিড জানো? স্পোরোপোলিনের একটা উপাদান হইল কিউটিন। ভাইয়া বলো তো, কিউটিন আর সুবিরিন মিলে কি গঠন করে? কিউটিকল না? তাহলে ভাইয়া স্পোরোপোলিন তো লিপিড, এটা কিউটিন আছে, তাহলে স্পোরোপোলিন কি জাতীয় লিপিড? মানে কিউটিকলের মতো হইব, মানে এক্স্যাক্টলি কিউটিকল না, বাট কিউটিকলের মতো হইব। কারণ কি এটার মধ্যে কিউটিন আছে। তাহলে ভাইয়া এটা কি মোম জাতীয় লিপিড বলা যায়? আচ্ছা ভাইয়া, মোম কি কারোর সাথে রিয়াকশন করে? সক্রিয় বিক্রিয়া করে? বিক্রিয়া করে না। তাহলে মোম কারোর সাথে বিক্রিয়া করে না। আবার মোম কি রুম টেম্পারেচারে তরল নাকি কঠিন? কঠিন। রুম টেম্পারেচার কিন্তু ভালোই টেম্পারেচার, মানে 25°C। তো ওই টেম্পারেচারও সে কঠিন। তার মানে কি সে স্পোরোপোলিন, তাহলে আমি বলতে পারি না ভাইয়া কেমিক্যালের সাথে রিয়াকশন করে না, তাহলে কেমিক্যাল রেজিস্ট্যান্ট। মানে কেমিক্যাল দিয়ে তুমি ওরে ক্ষতি করতে পারবা না। ধরো পরাগরেণুর উপরে কেমিক্যাল ঢাললাম, মোম কি কেমিক্যালের সাথে রিয়াক্ট করবে? করবে না। তাহলে এক্সাইন স্তর কি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষয় হবে? হবে না। তাহলে কেমিক্যাল রেজিস্ট্যান্ট। আবার ভাইয়া হিট রেজিস্ট্যান্টও বলা যায়। হিট রেজিস্ট্যান্ট মানে কি ভাইয়া? রুম টেম্পারেচারের হিট, মানে ওই হিটে সে কঠিন পদার্থ, সে স্টেবল আছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, হিট যদি আরও বাড়াও, অনেক অনেক গরম করো, তখন মোম তো গইলা যায়। কিন্তু অত বেশি হিটের কথা আমরা বলতেছি না, আমরা বলতেছি রুম টেম্পারেচারের হিটের কথা। রুম টেম্পারেচার হিটে কি এটা স্টেবল নাকি না? তাহলে এইভাবে সে হলো প্রোটেক্ট করে, ঠিক আছে। এটি হিট কেমিক্যাল রেজিস্ট্যান্ট। জার্মপোরের কথা বলছিলাম ভাইয়া, জার্মপোর কয়টা থেকে কয়টা থাকে? 20টা থাকে। গুড। এখন ভাইয়া একটা কথা বলো, এই যে বাইরের স্তরটা হলো এক্সাইন, এক্সাইনের মেইন উপাদান কি ভাইয়া? স্পোরোপোলিনিন, যেটা একটা লিপিড। ভাইয়া লিপিড কি কি দিয়ে গঠিত জানো তোমরা? বলো তো, লিপিড কি দিয়ে গঠিত বলো? গ্লিসারল আর কি? আর কি? ফ্যাটি অ্যাসিড না? আরেকজন কয় পলিপেপটাইড। পলিপেপটাইড তো প্রোটিন। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে কি লিপিড তৈরি হয় না? বলো। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড মানে কি ভাই? এই যে RCOOH নাকি না? এখানে আর কত কার্বন বিশিষ্ট ভাইয়া বলো তো? প্রায় 15 থেকে 20 কার্বন বিশিষ্ট, তাই না? মানে কি 15 থেকে 20 কার্বন বিশিষ্ট, মানে কি এই আর হইলো কি অনেক কার্বনের লম্বা শিকল নাকি না? তার মানে কি ফ্যাটি অ্যাসিডে কার্বনের লম্বা শিকল থাকে না ভাইয়া? এরকম 15 থেকে 20 কার্বন বিশিষ্ট, যেহেতু শিকল অনেক লম্বা হবে না? ঠিক আছে। তাইলে ভাই এখন বুঝতে পারতেছো লামিয়া তুমি? বলো তো। আচ্ছা, তাহলে 15-20 কার্বনের লম্বা এরকম শিকল থাকে। আচ্ছা ভাইয়া, তাহলে আমার একটু বলো তো, স্পোরোপোলিন যদি এখানে থাকে, তাহলে ভাই আমার একটু বলো, এই যে ফ্যাটি অ্যাসিডের লম্বা শিকলগুলা, ধরো এখানে একটা শিকল আছে ফ্যাটি অ্যাসিডের, এই জায়গায় একটা শিকল আছে, আবার এই জায়গায় একটা শিকল আছে, এই জায়গায় একটা শিকল আছে, এই জায়গায় একটা শিকল আছে, এই জায়গায় এরকম, তাহলে শিকলগুলা কি এরকম ক্রিস ক্রস ভাবে থাকার কারণে এই এক্সাইনের মধ্যে কি একটা ডিজাইন তৈরি হয় না? বলো তো। এই ডিজাইনরে কি বলে ভাইয়া জানো? অর্নামেন্টেশন। কি বলে ভাইয়া? অর্নামেন্ট। অর্নামেন্ট মানে কি বলো? অলংকার। অলংকার বা গহনা। তাহলে ভাই এই ডিজাইনগুলো কি গহনার মতো লাগে, তাই এগুলোরে বলে অর্নামেন্টেড এক্সাইন। কথা বুঝতে পারছো? কি বুঝতে পারছো ভাইয়া? কেমনে, কেন এই ডিজাইনটা তৈরি হয়? কারণ ফ্যাটি অ্যাসিডের শিকলটা লম্বা, একটার উপরে একটা ক্রিস ক্রস থাকে, তাই এই ডিজাইনটা তৈরি হয়। আমার কথা বুঝতে পারছো ভাইয়া? বলো। আচ্ছা, এখন আমার একটা কথা বলো, এই অর্নামেন্টেড এক্সাইন, এখন ভাইয়া জানো তুমি এক্সাইন দেখা যে কোন প্রজাতির পরাগরেণু এটা শনাক্ত করা যায়? কারণ এক এক প্রজাতির এক্সাইনে এক একভাবে অলংকার থাকে। অর্থাৎ ধরো ধরো আম গাছের পরাগরেণুর এক্সাইনে যেমন মানে অর্নামেন্টেশন থাকে, মানে যেমন প্যাটার্ন থাকে, জাম গাছের পরাগরেণুর এক্সাইনে এরকম প্যাটার্ন নাও থাকতে পারে। কথা বুঝতে পারছো? তাহলে এক এক এক্সাইনে এক এক রকম অর্নামেন্টেশন থাকে, তাই না? তাহলে এই এক্সাইনের অর্নামেন্টেশন থেকে কিন্তু স্পিসি সিলেক্ট করা যায়, মানে স্পিসি চিনতে পারবা। দেখো এই যে এক এক এক্সাইনে এক এক ধরনের অর্নামেন্টেশন, দেখছো? এটা স্পিসি টু স্পিসি ভ্যারি করে, মানে প্রজাতি টু প্রজাতি ভ্যারি করে, এটাই বোঝাইছে। ঠিক আছে, ওকে ভাইয়া, সামনে যাই। দেখো ভাইয়া, আমরা পড়ি, আমরা একটু পড়ি। দেখো কি লেখছে,
বেশ পাতলা ও সেলুলোজ নির্মিত। এটার নাম হলো ইনটাইন বা অন্তরক। এক্সাইন স্থানে স্থানে পাতলা থাকে এবং পাতলা ছিদ্রের ন্যায় অংশকে কি বলে? জনন ছিদ্র, রেণুরন্ধ্র অথবা জার্মপোর। সাধারণত কয়টি থাকে? 1 থেকে 20টি, হয় একটা থাকবে নইলে 20টা থাকবে, ঠিক আছে? মানে নয় একটা থাকবে নয় দুইটা থাকবে, মানে 1 থেকে 20-এর মধ্যে থাকবে আর কি। পরাগরেণুর সাইটোপ্লাজম ঘন থাকে এবং প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটি মাঝখানে থাকে। পরিণত অবস্থায় কোষগহ্বর সৃষ্টি হলে নিউক্লিয়াসটি অন্যদিকে সরে যায়। এটা আমরা পড়াবো, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, এটা আমরা পড়াবো, ঠিক আছে? এখন আসো আমরা সামনে পড়ি। সামনে দেখো, এটা কি ভাই? একটা পরাগরেণু বা পোলেন গ্রেইন। কথা কি বুঝতে পারছো? এই পোলেন গ্রেইনটা কই থেকে সৃষ্টি হয়েছে বলো? মাইক্রোস্পোর থেকে সৃষ্টি হয়েছে নাকি? মাইক্রোস্পোরগুলা হইল পোলেন মাদার সেল মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টা মাইক্রোস্পোর তৈরি করে। এই 4টা মাইক্রোস্পোরকে বলে পরাগ চতুষ্টয় বা টেট্রাট, তাই না? আচ্ছা, এই যে পরাগ চতুষ্টয় তৈরি হলো, এই মাইক্রোস্পোরগুলা পরে বিভিন্ন ধরনের কনভার্সন বা তোমার ইসের মাধ্যমে কি গঠন করে বলো তো? বিভিন্ন ধরনের কনভার্সন, মানে নিজেরা কনভার্ট করে মাইক্রোস্পোর হলো পরাগরেণুতে কনভার্ট হয়। কি কি কনভার্টেশন হয় ভাইয়া? জার্মপোর তৈরি হয়, ইনটাইন তৈরি হয়, এক্সাইন তৈরি হয়। কথা কি বুঝতে পারছো? এগুলো হলো কনভার্সন। এখন আসো, এটা তো ভাইয়া পোলেন গ্রেইন। পোলেন গ্রেইনের মধ্যে ভাইয়া এখন কয়টা নিউক্লিয়াস আছে বলো? একটা নিউক্লিয়াস। এখন আমার ভাইয়া এই কথাটা বলো যে এই যে একটা নিউক্লিয়াস আছে, এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অ্যান্সার হইলো কি? হ্যাপ্লয়েড। কারণ কি ভাইয়া বলো তো? পোলেন মাদার সেল কি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যখন পোলেন টেট্রাট তৈরি করছে, ওই স্টেজেই তো মিওসিস হয়ে গেছে, ওই স্টেজে 2n থেকে n হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখন যে নিউক্লিয়াসটা আছে ওইটা কি ভাইয়া বলো তো? হ্যাপ্লয়েড, ঠিক আছে? এবার ভাইয়া কি হইলো? এই নিউক্লিয়াসটা হইলো সামনে, এই নিউক্লিয়াসটা কি হইলো দেখো, প্রথম দিকে নিউক্লিয়াসটা কই আছে? এখন কই আছে নিউক্লিয়াসটা? সেন্ট্রালি আছে। এখন কি হয়েছে ভাইয়া? এখানে যাও, এখানে একটা কোষ গহ্বর সৃষ্টি হয়েছে, দেখছো? কোষ গহ্বর সৃষ্টি হওয়ার কারণে নিউক্লিয়াসটা কোন দিকে সরে গেল? উপরের দিকে সরে গেল। এখন ভাই একটা কথা শোনো, এই কোষ গহ্বরটা সৃষ্টি হওয়ার একটা সিগনিফিকেন্স আছে। এই যে কোষ গহ্বরটা সৃষ্টি হইলো, এই কোষ গহ্বরটা কি কোষের কিছু জায়গা খায়া দিছে না? যার কারণে এখন যদি ভাইয়া দেখো, কোষের কিছু জায়গা সে খেয়ে দিছে, এইটুকু জায়গা সে খেয়ে দিছে। তাহলে এখন যদি ভাইয়া মাইটোসিস বিভাজন হয়, তাহলে মাইটোসিস বিভাজনটা হবে এই বরাবর না, এই বরাবর না, আর একটু উপরে হবে। কারণ কি? কোষের কিছু জায়গা সে খেয়ে দিছে। কোষের কিছু জায়গা খেয়ে দেওয়ার কারণে এটা কি একদম সিমেট্রিক্যাল গোল আছে নাকি সিমেট্রিক্যাল নাই? কারণ এইটুকু অংশ নাই মনে করবা, কারণ এইটুকু অংশ কোষ গহ্বর দখল করে আছে, তাই না ভাইয়া? তাহলে এইটুকু অংশ যেহেতু নাই, তাহলে ভাইয়া এখন যদি কোনো মাইটোসিস বিভাজন হয় তাহলে কি এইরকম হবে না? তাহলে দেখো, উপরের কোষটা কি ছোট হবে আর নিচের কোষটা কি হবে? বড় হবে। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? কোষ গহ্বর থাকার কারণে বিভাজনটা কি রকম হয়? অসম হয়। কি রকম ভাইয়া? অসম। কারণ কি? কোষ গহ্বর সেলের কিছু জায়গা খায়া দিছে। সেলের কিছু জায়গা খায়া দিলে বাকি জায়গাগুলার যদি বাকি জায়গার এরিয়া চিন্তা করে যদি তুমি একবার 2 ভাগ করো, তাহলে এরকম 2 ভাগ হবে, এবং যার কারণে একটা হলো ছোট হবে, আরেকটা হলো কি হবে? বড় হবে। কারণ কোষ গহ্বরের এরিয়াটারে তুমি নাইয়ের মধ্যে ধরে রাখবা। তাহলে সাইটোপ্লাজম একদম 2 ভাগ করবা, সাইটোপ্লাজমরে ক্যালকুলেট করো, তাহলে কি তোমার এটা অসম বিভাজন হবে। অসম বিভাজন হওয়ার কারণে দেখো, একটা ছোট কোষ তৈরি হয়েছে এবং একটা বড় কোষ তৈরি হবে। দেখো ভাইয়া, অসম বিভাজন হওয়ার কারণে একটা ছোট কোষ তৈরি হয়েছে, দেখছো? আর একটা বড় কোষ তৈরি হয়েছে, দেখছো ভাইয়া? দেখো, এটা হলো সেই ছোট কোষ, পাইছো? আর বড় কোষ কোনটা ভাইয়া? এই পুরাটা হইল বড় কোষ। তুমি কি ভাই খেয়াল করতেছো বড় কোষের মধ্যে বড় কোষের সাইটোপ্লাজমে ছোট কোষটা ভাসতেছে? এটা কি খেয়াল করা যায়? দেখো তো, একটু চিন্তা করো, দেখো বড় কোষের মধ্যে সাইটোপ্লাজমে ছোট কোষটা কি ভাসতেছে, এটা খেয়াল করা যায় বলো? আচ্ছা, যে ছোট কোষটা তৈরি হইলো মাইটোসিসের কারণে, তাহলে ভাই মাইটোসিসের কারণে তৈরি হইলে এগুলাও তো এনই হবে নাকি না? আচ্ছা, তাহলে যে ছোট কোষটা তৈরি হইলো ওটারে বলে জেনারেটিভ সেল। কি বলে ভাইয়া? জেনারেটিভ সেল এর মানে বাংলা কি আমি ভুলে গেছি।
জেনারেটিভ সেলে বাংলাটা আমি ভুলে গেছি, নালিকা কোষ আর কি জানি বলে, বাংলা ভুলে গেছি, যাই হোক এটা দেখবো না। জেনারেটিভ সেল কেন ভাইয়া জেনারেটিভ সেল? কারণ এটা পরবর্তীতে মাইটোসিস বিভাজন করে ভাইয়া গ্যামিট জেনারেট করবে। দুইটা কি জিন জেনারেট করবে? পুং গ্যামিট, মানে মেইন গ্যামিট জেনারেট করবে কেডা? এই জেনারেটিভ সেল। আর ভাইয়া বাকি যে বড় কোষটা আছে, বড় কোষটার নাম কি জানো? বড় কোষটার নাম কি? বড় কোষটার নাম কি? বড় কোষটার নাম হইল কি জানো? টিউব সেল। নাম কি? টিউব সেল কি করবে ভাইয়া? টিউব গঠন করবে, পোলেন টিউব গঠন করবে। পোলেন টিউব মানে পরাগ নালিকা গঠন করবে। পরাগ নালিকা কি ভাইয়া বলতেছি, বুঝতে পারছো? বলো, জেনারেটিভ সেল আর কি তৈরি হইলো? টিউব সেল। জেনারেটিভ সেল কি গঠন করবে বলো তো? গ্যামিট জেনারেট করবে, গ্যামিট জেনারেট করবে। আর টিউব সেল হইলো নালিকা বা পরাগ নালিকা জেনারেট করবে, এটাই। হ্যাঁ, বুঝতে পারছো? এখন ভাইয়া দেখো, এখন এই অবস্থায় পোলেন গ্রেইনটা কি হয়? ওই পরাগ মানে পরাগ থলি বা অ্যান্থার পরাগধানী ফাইটা, এই অবস্থায় পোলেন গ্রেইনটা বাতাসে রিলিজ হয়। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে কোশ্চেন যদি আসে কত সেল স্টেজে পরাগনালিকা পরাগধানী ফেটে বাতাসে রিলিজ হয় বা তোমার পরিবেশে ছড়িয়ে পড়ে, কত সেল স্টেজ? কয়টা কোষ আছে? 2 সেল স্টেজ। তাহলে 2 সেল স্টেজে সে হইলো ফেটে ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্পিসিতে বিভিন্ন, বাট নর্মালি এটাই। তাহলে ভাই ধরো এই যে পরাগনালিকা এটা ছড়ায় পড়ছে এইখানে, কথা কি বুঝতে পারছো? এখন সে কই ভাসতেছে? ধরে নিলাম সে বায়ু পরাগী উদ্ভিদ, তাই সে কোথায় ভাসতেছে? বাতাসে সে ভাসতেছে। আচ্ছা, বাতাসে ভাসতে ভাসতে ভাই নিশ্চয়ই সে কোনো ফুলের এই যে গর্ভাশয়ের এই যে গর্ভমুণ্ড বা স্টিগমার উপরে যায় পড়বে। কারণ কি ভাইয়া? স্টিগমাতে আঠালো পদার্থ থাকে, তাই এই পরাগরেণু গিয়া এই স্টিগমার উপরে গিয়া আটকায় যেতে পারে, তাই না? আঠালো পদার্থতে আটকায় যেতে পারে, তাই না? আচ্ছা ভাইয়া, এখন কথা হইলো ভাইয়া, ধরো এই পরাগরেণুটা হইলো আম গাছের, আর এই যেই ফুলে হইলো এই তোমার গর্ভাশয়টা আছে বা তোমার গর্ভপত্রটা আছে সেটা হইলো জাম গাছের, তাইলে কি হবে বলো তো? কিছুই হবে না। অনেক দিন যাবে, যাওয়ার পর এই পরাগরেণুটা কি হবে? মারা যাবে। কারণ কি ভাইয়া? কারণ এই পরাগরেণুর ভাইয়া, এই পরাগরেণুর উপরে কিছু রিসেপ্টর আছে। কি আছে ভাইয়া? ধরো এটা একটা পরাগরেণু, এই পরাগরেণুর উপরে এইরকম একটা রিসেপ্টর আছে। তেমনি ভাইয়া গর্ভদণ্ড বা তোমার কি গর্ভমুণ্ড যেটা বলে, এই যে গর্ভমুণ্ড এরকম, এইগুলো গর্ভাশয়, তাই না? বলো, এই গর্ভাশয়ের উপরেও একটা রিসেপ্টর আছে। এখন ভাই গর্ভাশয়ের রিসেপ্টর আর পরাগরেণুর যে রিসেপ্টর, এটা যদি রিসেপ্টরে কানেকশন হয়, তখন হইল পরাগরেণু জার্মিনেশন করা শুরু করবে। কি করা শুরু করবে? জার্মিনেশন মানে কি ভাইয়া? ফার্দার স্টেজে যাওয়া শুরু করবে। কথা বুঝতে পারছো? জার্মিনেশন দুইটা জিনিস বুঝায়, আমি বুঝাবো, বাট তুমি বলবা তখন হইলো পরাগরেণুটা অ্যাক্টিভ হয়। যদি রিসেপ্টর কম্বিনেশনটা ঠিক থাকে, তখন পরাগরেণু অ্যাক্টিভ হয়ে জার্মিনেশন শুরু করবে। কিন্তু ভাইয়া এই রিসেপ্টর কম্বিনেশন কখন হবে? যখন নাকি গর্ভমুণ্ড আর পরাগরেণু দুইটা একই প্রজাতির হবে, অর্থাৎ আম গাছের পরাগরেণু আর আম গাছের গর্ভমুণ্ড। কিন্তু ভাইয়া যদি হয় জাম গাছের গর্ভমুণ্ড আর আম গাছের পরাগরেণু, তখন কি ভাইয়া রিসেপ্টর মিলবে? মিলবে না। তখন কি হবে ভাইয়া? তখন কোনো অ্যাক্টিভেশন হবে না, অর্থাৎ পরাগরেণু অ্যাক্টিভেশন হবে না। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো। আচ্ছা, এখন কথা হইলো পরের স্টেজে দাও। তাহলে ধরো মিলে গেল, ধরো আম গাছের পরাগরেণু আম গাছে হইলো, রিসেপ্টর হইলো। এখন কি হবে? পরাগরেণু জার্মিনেট করা শুরু করবে। কি করা শুরু করবে ভাইয়া? জার্মিনেট শব্দের অর্থ কি ভাইয়া বলো তো? মানে জার্মিনেট বলতে কি বুঝো? অঙ্কুরিত হওয়া বলতে কি বুঝায় ভাইয়া? বলতে পারবো আমারে? অঙ্কুরিত হওয়া, হ্যাঁ, অঙ্কুরিত হওয়া মানে দুইটা জিনিস, শুধু ফুলা না ভাইয়া। অঙ্কুরিত হওয়া মানে দুইটা জিনিস, একটা হলো সাইজে বড় হওয়া, কি ভাইয়া? 2 নাম্বার হইলো সেল ডিভিশন হওয়া।
তাহলে অঙ্কুরিত হওয়া মানে বা জার্মিনেশন মানে আজকে থেকে দুইটা ওয়ার্ড মনে রাখবা। জার্মিনেশন মানে দুইটা জিনিস বোঝায়, কি কি ভাইয়া? সাইজে বড় হওয়া প্লাস অর না, এটা হলো এন্ড। সাইজে বড় হওয়া আর কি সেল ডিভিশন হওয়া। এখন ভাইয়া এই পরাগরেণু অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভেট হওয়ার পর সে সাইজে বড় হবে এবং তার সেল ডিভিশন হবে। সেল ডিভিশন হয়ে কি হবে দেখো ভাইয়া, সাইজে কেমনে বড় হয় পরাগরেণু? এই পরাগরেণুর সাইজ তো এতটুকুই, এখন সাইজে কেমনে বড় হবে? সাইজে কেমনে বড় হবে দেখছো? এই যে দেখো ওর যে ইনটাইন আছে, আমি তোমার একটু বুঝাই এখানে, এখানে বুঝাই। ধরো এটা তো পরাগরেণু, হ্যাঁ, এটার মধ্যে হলো তোমার কি কোষ? জেনারেটিভ সেল। এটা হলো ই সেল। বাইরের দিকে ভাইয়া সবুজ কালার কি আছে বলো তো ভাইয়া? ইনটাইন, আগে ইনটাইন। তারপরে তার বাইরের দিকে নীল কালার কি আছে ভাইয়া বলো তো? এক্সাইন, তাই না? এক্সাইন কি সব জায়গায় আছে নাকি জার্ম পর যেখানে আছে সেখানে এক্সাইন অ্যাবসেন্ট, ফাঁকা? কিন্তু ইনটাইন কিন্তু সব জায়গায় আছে। এখন বড় হওয়া বলতে বুঝাইতেছে কি ভাইয়া? বড় হওয়া বলতে বুঝাইতেছে এই যে ইনটাইন আছে না, ইনটাইন হইলো এরকম ফুলতে ফুলতে, এখন ভাই ইনটাইন হইলো ফুলতে থাকে। এখন ইনটাইন ফুললে ইনটাইন বের হওয়ার জায়গা কোথায়? এক্সাইন তো এটা সব দিক দিয়ে ঘিরে রাখছে, তাহলে ইনটাইন বের হওয়ার জায়গাটা কোথায় আমার বলবা? কোন দিক দিয়ে? জার্ম পর। গুড। তাহলে ইনটাইন হলো ইন্ডিয়া ফুইলা এদিক দিয়ে বাইরে যায় এইভাবে, এরকম। আমার কথা কি বুঝতে পারছো? ইনটাইন ফুইলা কি হয়ে যায়? বের হয়ে যায়। এখন বের হয়ে ঢুকছে কোন দিকে ভাই? গর্ভমুণ্ডে ঢুকে গেছে না? ধরো এইখান থেকে ইনটাইন যদি বাইর হয় তাহলে ঢুকবে কোথায়? গর্ভমুণ্ডের ভিতর দিয়ে গর্ভদণ্ডে ঢুকে গেছে না এই জায়গায়? কথা কি বুঝতে পারছো ভাই বলো তো? আচ্ছা, এখন ইনটাইন বের হইছে। এখন ইনটাইনের সাথে সাথে ভাইয়া আমাদের এই যে কোষ, এই কোষ কি বৈশা থাকবো না কোষও ভাইয়া এক্সটেন্ড করবে বলো তো? কোষও ইনটাইনের সাথে সাথে কি করে? এরকম চাপ খায়া কি হয়ে যায়? বাইর হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া বলো তো? এবং কোষের মধ্যে যে নিউক্লিয়াসগুলো আছে ওইগুলোও বের হয়ে যায়। এটা কি গঠন করে তখন? পরাগ নালিকা বা পোলেন টিউব। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া বলো তো? আচ্ছা, তাহলে ভাইয়া জার্মিনেশন মানে কি? সাইজে বড় হওয়া, ডিভিশন হওয়া। তাহলে ভাইয়া দেখো সাইজে বড় হয়ে এই যে ইনটাইনের যে ইটা আছে এটা ভিতরে ঢুকতেছে, দেখছো? এটা ভিতরে ঢুকতে ঢুকতে কোথায় পর্যন্ত চলে গেছে দেখো তো? গর্ভাশয় ডিম্বক পর্যন্ত চলে গেছে না? দেখো এটা হইলো পুরাটা হইলো গর্ভাশয়, বোঝো? এটা হইলো পুরাটা হইলো কি? গর্ভাশয় না? আর এখানে যে ছোট ছোট গুলটি দেখতেছো, এই গুলটিগুলা কি? ডিম্বক। এই ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে, কথা বুঝতে পারছো? তাহলে ভাই ওকে একদম ডিম্বক পর্যন্ত চলে গেছে না? দেখো তাহলে গর্ভমুণ্ডে উপস্থিত কেমিক্যাল এর সাথে পরাগরেণুর ইন্টারাকশন হয়। যদি সেম প্রজাতির হয়, ইন্টারাকশন মানে রিসেপ্টর রিসেপ্টর ইন্টারাকশন হয়, তখন পরাগরেণু জার্মিনেট করে। জার্মিনেট করা মানে কি ভাইয়া? দুইটা জিনিস হওয়া। একটা হলো কি ভাইয়া? এই যে পরাগ নালিকা তৈরি হওয়া, প্লাস ভাইয়া দেখো এটা কি কি টিউব নিউক্লিয়াস ছিল না? নালিকা কোষের নিউক্লিয়াস। তাহলে দেখো এই যে টিউব নিউক্লিয়াস এইখানে আছে, দেখছো? এটা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে, সামনের দিকে আগাইতেছে আর প্রেসার দিয়া পরাগ নালিকাটারে বড় বানাইতেছে। আমার কথা কি বুঝতে পারছো বলো? পরাগ নালিকাটারে প্রেসার দিয়ে কি করতেছে? বড় বানাইতেছে। আর তুমি কি দেখছো এই যে জেনারেটিভ সেল, এটা ডিভিশন কইরা একটা সেল থেকে এই যে দুইটা সেল তৈরি করছে। জেনারেটিভ সেলটা একটা সেল থেকে দুইটা সেল হচ্ছে। এটা কি ভাই কি বলো? এটা গ্যামিট তৈরি করবে ভাই। গ্যামিট কি সচল না নিশ্চল? এখানে কোনো ফ্লাজেলা দেখতেছো? তাহলে ফ্লাজেলা না থাকলে গ্যামিট কি সচল না নিশ্চল? নিশ্চল। কিন্তু ভাই গ্যামিট নিশ্চল হওয়ার পরেও গ্যামিট এইখানে তৈরি হওয়ার পর এইখান থেকে এইভাবে মুভ কিভাবে করতেছে? আবার এখানে তো এইখানে মুভ করে এই দিকে তো আসছে, তাও আবার সামনে যত পরাগ নালিকা বড় হবে গ্যামিটও সামনের দিকে মুভ করবে। এটা কেমনে হইতেছে বলো তো? সাইটোপ্লাজমিক স্ট্রিমিং এর নাম শুনছো? বলো তো, শুনছো? সাইক্লোসিস নাম শুনছো? সাইক্লোসিস, বিভিন্ন সাইটোপ্লাজমের আবর্তন। হ্যাঁ, তবে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং মানে হলো সাইটোপ্লাজমের তরলগুলা সামনের দিকে যায়। আমার কথা কি বুঝতে পারছো? তো এই সাইটোপ্লাজমের তরলগুলা যদি সামনের দিকে যায় তাহলে ওই সাইটোপ্লাজমের তরলের ঢেউয়ে কি এই গ্যামিটগুলাও মুভ করবে না বলো?
জি। এইটাই বলতেছি ভাই, কথা বুঝতে পারছো? এভাবেই মুভ করে, ইমমর্টাল থাকা সত্ত্বেও মুভ করে ভাই। এখানে লেখা আছে ইনটাইন এক্সটেন্ড করে, পোলেন টিউব বা পরাগ নালিকা তৈরি করে ভাই। এক্সাইন কি বের হয়? এক্সাইন কি এক্সটেন্ড হয়? না। তাহলে পরাগ নালিকা কে গঠন করে? ইনটাইন। ইনটাইন। ঠিক আছে, সেখানে টিউব নিউক্লিয়াস ডিম্বকের ভিতরে ভ্রূণথলির সিনার্জিস্টিক কোষের দ্বারা খরিত কেমিক্যাল দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে ওদিকে বাড়তে থাকে। মানে ভাইয়া দেখো, এই পরাগ নালিকার যে আছে ভাইয়া, এই যে পরাগ নালিকা যে আছে, এটা ডিম্বকের দিকেই কেন যাইতেছে? এটা এদিকে কেন গেল না? এটা ওই দিকে কেন গেল না? এটা একদম সোজাসুজি ডিম্বকের দিকেই কেন গেল? বা ডিম্বকের থেকে ডাইনে কেন গেল না, বামে কেন গেল না? একেবারে ডিম্বকের ডিম্বাণুর দিকেই কেমনে গেল বলো তো? কিভাবে গেল? কারণ ভাই ডিম্বকের মধ্যে ভ্রূণথলি থাকে, তোমরা ছোটবেলায় নিশ্চয়ই পড়ছো, এরকম একটা ভ্রূণথলি ছিল তাই না? এগুলো ছিল অ্যান্টিপোডাল সেল, এটা ছিল কি ডিম্বাণু, আর ডিম্বাণুর দুই পাশে কি সহকারী কোষ বা সিনার্জিস্টিক কোষ, পড়ছিলা? তারপরে মাঝখানে কি ছিল? সেকেন্ডারি নিউক্লিয়াস, কি মনে পড়ে? এই যে ভাই, এটা কি সিনার্জিস্টিক কোষ বা সহকারী কোষ না? সহকারী কোষগুলো এক ধরনের কেমিক্যাল রিলিজ করে। কি রিলিজ করে ভাইয়া? কেমিক্যাল। এই কেমিক্যালটা হলো পরাগ নালিকাকে সহকারী কোষের দিকে আকৃষ্ট করে বা ডিম্বাণুর দিকে আকৃষ্ট করে। এই পরাগ নালিকাকে এই দিকে আসতে আকৃষ্ট করে। অর্থাৎ এই পরাগ নালিকা কোন দিকে যাবে ভাইয়া? এই কেমিক্যাল সে যেই দিকে বেশি পাবে সেই দিকে যাবে। তাই পরাগ নালিকা কাইন্ড অফ কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় এই ডিম্বাণুর দিকে এক্সটেন্ড করতে থাকে। কথা কি বুঝতে পারছো ভাইয়া বলো তো? যেখানে কেমিক্যাল পাবে পরাগ নালিকা ওই দিকে এক্সটেন্ড করবে। আমার কথা কি বুঝতে পারছো বলো? তাহলে ভাইয়া বুঝতে পারছো কিভাবে পরাগ নালিকা একদম ডিম্বাণু বরাবরই যায়? তাহলে ভাইয়া কেমিক্যালটা কে ক্ষরণ করে? অবশ্যই সহকারী কোষ। ঠিক আছে, গুড। সামনের দিকে আসি। তাহলে ভাইয়া পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন এইটাই, পুং গ্যামিটোফাইট। পুং গ্যামিটোফাইট ভাইয়া, গ্যামিটোফাইট মানে কি পড়াইছি বলো? গ্যামিটোফাইট আর স্পোরোফাইট পড়াইছি না ভাইয়া শৈবাল চ্যাপ্টারে? বলো। গ্যামিটোফাইট মানে কি? মাল্টিসেলুলার, মাল্টিসেলুলার প্লাস হ্যাপ্লয়েড। দেখো তো ভাইয়া, এই পরাগরেণু কি পুং গ্যামিটোফাইট নাকি? দেখো তো, দেখো তো ভাইয়া, পরাগরেণু কি মাল্টিসেলুলার নাকি ইউনিসেলুলার? কয়টা কোষ আছে টোটাল? এখানে তো দুইটা আছে, এখানে কয়টা আছে? তিনটা। তাহলে পরাগরেণু কি ভাইয়া মাল্টিসেলুলার নাকি ইউনিসেলুলার? মাল্টিসেলুলার। দেখো তো ভাইয়া, পরাগরেণুর যে কোষগুলো ছিল এগুলো হ্যাপ্লয়েড ছিল, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে সবগুলা কোষ কি তৈরি করবে? এগুলা সব তো মাইটোসিস, তাহলে সবগুলা কোষ কি? হ্যাপ্লয়েড। তাহলে মাল্টিসেলুলার হ্যাপ্লয়েড অর্গানিজম, অর্থাৎ একটা একটা যদি ধরো একটা যদি স্ট্রাকচার থাকে, সেখানে যদি অনেকগুলা কোষ থাকে এবং প্রত্যেকটা কোষই যদি ভাইয়া, মানে এটা তাহলে একটা মাল্টিসেলুলার বডি, এবং প্রত্যেকটা কোষই যদি ভাইয়া হ্যাপ্লয়েড হয়, তখন ওইটাতে তুমি কি বলবা? গ্যামিটোফাইট বলবা না? পড়াইছিলাম না? আচ্ছা, আবার মাল্টিসেলুলার ডিপ্লয়েড অর্গানিজম, অর্থাৎ প্রত্যেকটা কোষ যদি ভাইয়া ডিপ্লয়েড হয়, তখন ওটাকে কি বলবা? স্পোরোফাইট বলবো। এটা পড়াইছিলাম। তাহলে আমার একটু দেখাও তো ভাইয়া, এই যে পরাগরেণু যেটা আছে এই জায়গায়, এই পরাগরেণুর কথাই চিন্তা করো, এটার কথাই চিন্তা করো, এটার কথা। এটা কি ভাইয়া মাল্টিসেলুলার না ইউনিসেলুলার? কোষ কি একটা আছে নাকি একাধিক? তাহলে মাল্টিসেলুলার। ভাইয়া হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? তাহলে ভাইয়া বলা যায় না যে এই পরাগরেণুই হইল এনজিওস্পার্মের পুং গ্যামিটোফাইট? তাহলে ভাই পরাগরেণুর পরিস্ফুটনই কি এনজিওস্পার্মের পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন? বা পরাগরেণুর জার্মিনেশন হলো পুং গ্যামিটোফাইটের জার্মিনেশন। আমার কথা কি বুঝতে পারছো ভাই বলো তো? তাহলে দেখো পুং গ্যামিটোফাইটের কি কি স্টেজ আছে। একটা হলো পরাগরেণু নাম্বার 1, এটার দাও নাম্বার 1। পরাগরেণু হলো নাম্বার 1, এখান থেকে শুরু হবে পুং গ্যামিটোফাইট। এই পরাগরেণু মানে এখান থেকে শুরু হয়, বাট এটা তো ইউনিসেলুলার স্টেজে থাকে। যাই হোক, এটা এখান থেকে শুরু হলো পুং গ্যামিটোফাইট, ধরে নাও এখান থেকে। ভাইয়া নালিকা নিউক্লিয়াস থাকে না ভাইয়া বলো তো পরাগরেণুতে? পরাগ নালিকা থাকে না ভাইয়া? দেখো তো পরাগরেণুতে পরাগ নালিকা। দেখো তো ভাইয়া পুং গ্যামিট থাকে না দুইটা ভাইয়া বলো তো? তো এগুলো হলো পুং গ্যামিটোফাইটের কি কম্পোনেন্ট, মানে কি পুং গ্যামিটোফাইটের উপাদান। কি ভাই বুঝতে পারছো? আচ্ছা, এটি অত্যন্ত ক্ষুদ্র ও স্পোরোফাইটের উপর নির্ভরশীল। ভাইয়া কথাটা কি বুঝতে পারছো বলো তো? এনজিওস্পার্ম বা আবৃত বীজের স্পোরোফাইট কোনটা? ভাইয়া মেইন গাছটাই হইলো স্পোরোফাইট। এই যে আম গাছ না, আম গাছে এটা যেটা দেখো এটাই কি
স্পোরোফাইট। মেইন গাছটাই কি বলো? স্পোরোফাইট। এই স্পোরোফাইট থেকেই তো এই পরাগরেণুটা আসছে নাকি? এই পরাগরেণুটা কি একসময় ফুলে ছিল না? ফুলের পরাগধানীতে ছিল না? ফুলের ফুলে পুষ্টি কে দেয়? মেইন গাছ। তাহলে ফুলে যদি পুষ্টি মেইন গাছ দেয়, তাহলে ফুলের যে পুষ্টিটা ওইটাই তো পরাগরেণুতে ট্রান্সফার হয় নাকি? তাহলে এই মানে ধরো এই গাছের ভিতরেই তো ফুলটা আছে নাকি নাকি না? তাহলে ভাইয়া এই ফুলটা পুষ্টি কার থেকে পায়? গাছ থেকে পায়। তাহলে ফুলের থেকে ওই পরাগরেণু যে পুষ্টি পায়, তাহলে অ্যাকচুয়ালি আলটিমেটলি এই পরাগরেণু কি গাছের উপরে ডিপেন্ডেন্ট না, নাকি নিজের খাদ্য সে নিজে তৈরি করতে পারে? না, গাছের উপর ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই ভাই এটারে বলছে অত্যন্ত ক্ষুদ্র এবং স্পোরোফাইটের উপর নির্ভরশীল। কিসের জন্য নির্ভরশীল? পুষ্টির জন্য নির্ভরশীল। হ্যাঁ, বুঝতে পারছো? বলো। ওই মাইক্রোস্পোর এই স্টেজটা কি তাহলে কেমোফাইট না না মাইক্রোস্পোর না, মাইক্রোস্পোর কিন্তু স্টিল ধরো মাইক্রোস্পোর গ্যামিটোফাইট না। কারণ কি, মানে ওটা হলো গ্যামিটোফাইট তৈরি হয় অবস্থা। কথা বুঝতে পারছো? ওটা হলো স্পোরোফাইট আর গ্যামিটোফাইটের মধ্যে লিঙ্কিং একটা স্টেজ। কথা কি বুঝতে পারছো? মাইক্রোস্পোর কিন্তু মাল্টিসেলুলার না। মাল্টিসেলুলার? পরাগরেণু কি মাল্টিসেলুলার না? আর আমরা জানি মাল্টিসেলুলার না হইলে কি ওটারে কি বলবো? ওটারে কি আমি বলবো, গ্যামিটোফাইট বলবো বা স্পোরোফাইট বলবো? না। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো। মাইক্রোস্পোর হইলো স্পোরোফাইট আর গ্যামেটোফাইটের মধ্যে একটা সেতু বন্ধন টাইপের। কথা বুঝতে পারছো? এরপর মাইক্রোস্পোর যখন আস্তে আস্তে ম্যাচিউর হয়ে এই যে এইখানে একটা ম্যাচিউর পরাগরেণু তৈরি হয়, এইটা হলো ম্যাচিউর পরাগরেণু স্টেজ। কথা বুঝতে পারছো? ম্যাচিউর পোলেন গ্রেইন এরকম দেখতে, যে একটা টিউব নিউক্লিয়াস থাকে, একটা জেনারেটিভ সেল থাকে। আর এটা হলো জার্মিনেটেড পরাগরেণুর কথা। কথা বুঝতে পারছো? সে জার্মিনেটেড হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো ভাই? তাহলে ভাই ম্যাচিউর পরাগরেণু হলো এটাই হলো মেইন গ্যামিটোফাইট। এই যে এটা এখন এটা যে তৈরি হয় এবং এটা যে পরিস্ফুটন হয়, এটাই হলো পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন। কথা কি বুঝতে পারছো ভাই? বলো তো। আচ্ছা, এখানে দেখো তো ভাইয়া, দেখো কি লেখছে, আমরা একটু পড়ার ট্রাই করি, দেখি আগের পেজে যাই। আগের পেজে কি কিছু আছে? পরাগরেণুর গঠন তো আমরা পড়ছি, এটাও আমরা পড়ছি। যাই হোক, এগুলো লেখা আছে, দেখবো সবই বইয়ের মধ্যে লেখা আছে, তাও আমি দেখাই দিই। দেখো এখানে কি লেখছে, এখানে দেখো কি লেখছে, দেখো কি লেখছে, বলা হয় নালিকা নিউক্লিয়াস। ভাই নালিকা নিউক্লিয়াস কোনটারে বলা হয় এটা তো দেখছোই নাকি? তাহলে এটা হলো বলা হয়েছে বড়টিকে বলা হয় ভাইয়া, বড়টিকে। বড় কোষটারে কি বলা হয়, বা বড় নিউক্লিয়াসটারে কি বলা হয়? নালিকা নিউক্লিয়াস। আর ছোট নিউক্লিয়াস, যে বড় নিউক্লিয়াসটারে বলা হয় নালিকা নিউক্লিয়াস, আর ছোট নিউক্লিয়াসটারে কি বলা হয়? জেনারেটিভ সেল। জেনারেটিভ সেলের মধ্যে থাকে জেনারেটিভ নিউক্লিয়াস। টিউব সেল বা নালিকা কোষ, নালিকা কোষের মধ্যে থাকে নালিকা নিউক্লিয়াস। কোনটা বড় কোনটা ছোট? জেনারেটিভ সেল হলো ছোট, নালিকা নিউক্লিয়াস হলো বড়। দেখো ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ বা জেনারেটিভ নিউক্লিয়াস। পরাগধানীর প্রাচীর ফেটে গেলে সাধারণত দ্বি নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় পরাগরেণু বের হয়। কি ভাইয়া বুঝতে পারছি? আমি বলছিলাম না ভাইয়া, এই অবস্থায় কি হয়, পরাগরেণু ফাইটা বাইর হয় এই স্টেজে। এবং বলছিলাম এই স্টেজটা কত সেল? 2 সেল স্টেজ। কথা কি বুঝতে পারছো? বলো। আচ্ছা, তাহলে এই সেলটা হলো 2 সেল স্টেজ। তারপরে আসো ভাইয়া, তাহলে তোমার দ্বি নিউক্লিয়াস বিশিষ্ট পরাগায়ন সংগঠিত হয়। ওকে, এবং পরাগায়ন সংগঠিত হয় কেমনে? পরাগায়ন সংগঠিত হয় ধরো বায়ুপরাগী হইলে গর্ভমুণ্ডে পতিত হয়, রিসেপ্টর ইন্টারাকশন হয়, পরাগায়ন সংগঠিত হয়। পরাগরেণুর পরবর্তী ধাপসমূহ পরাগ নালিকার মধ্যে ঘটে। দেখো তো ভাইয়া, পরাগরেণুর পরবর্তী ধাপসমূহ, এখানে নিউক্লিয়াসগুলো কি এই জায়গায় আছে, নাকি এটা পরাগ নালিকায় চলে আসছে? নালিকায় চলে আসছে। তাহলে পরবর্তী ঘটনাগুলো কই ঘটবে, এইখানে নাকি এইখানে? নালিকায়। তাহলে ভাই নালিকা, দেখো পরবর্তী ধাপগুলো পরাগ নালিকা। উদ্ভিদের পরাগায়নের কারণে কোনো তরল পদার্থ ছাড়াই নিষিক্তকরণ সম্ভব হয়। উদ্ভিদের পরাগায়নের কারণে কোনো তরল পদার্থ ছাড়াই নিষিক্তকরণ সম্ভব হয়। কেন ভাইয়া? দেখো আমাদের ক্ষেত্রে কি হয় ভাইয়া, এটা একটু তোমাদের বুঝাই। আমাদের ক্ষেত্রে কি হয় ভাইয়া, ধরো এইখানে একটা ডিম্বাণু আছে, এই ডিম্বাণুরে ফার্টিলাইজ করার জন্য শুক্রাণু কি ভাইয়া পানির মধ্যে সাঁতরায় সাঁতরায় এইটারে ফার্টিলাইজ করতে যায় না? তাহলে আমাদের নিষিক্তকরণের জন্য কি দরকার? পানি দরকার। কিন্তু ভাই এখানে কি গ্যামিটের সাঁতরায় সাঁতরায় যাওয়া লাগে, নাকি পোলেন টিউব তৈরি হয় এবং সাইটোপ্লাজমিক স্ট্রিমিং এর মাধ্যমেই ওই ঢেউয়ের কারণে এই গ্যামিটগুলো চলতে থাকে? বলো তো।
জি তাহলে আলাদা করে কোনো পানির দরকার আছে নাকি পোলেন টিউবের মাধ্যমে তৈরি হয়ে ওইটা ছিদ্র হইতে হইতে ডিম্বাণু পর্যন্ত চলে যায় বলো তো? একদম তোমার গর্ভমুণ্ডে পতিত হয়, এরপর গর্ত করতে 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 ডিম্বাণু পর্যন্ত চলে যায়। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো। আচ্ছা ওয়েট, আমি যাতে বারবার না হয়, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে ভাইয়া কোন পর্যন্ত চলে যায় ভাইয়া? তাহলে পানির কাহিনীটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, পরাগায়নের মাধ্যমে পরাগরেণু স্ত্রী কোষের গর্ভমুণ্ডে পতিত হয় এবং অঙ্কুরিত বা জার্মিনেটেড হয়, অর্থাৎ ইনটাইন বৃদ্ধি পায়। দেখছো, অর্থাৎ কে বৃদ্ধি পায় ভাইয়া? জার্মিনেশন হওয়া মানে কি? সাইজে বাড়া এবং ডিভিশন হওয়া। অর্থাৎ ইনটাইন বৃদ্ধি পেয়ে কোন দিক দিয়ে বাইরে হয়? জার্মপোর্ট দিয়ে বের হয়ে নালিকার ভিতরে আকারে বাড়তে থাকে। এই ধরনের নালিকাকে কি বলে? পোলেন টিউব বা পরাগনালিকা বলে। পরাগনালিকার ভিতরে নালিকা নিউক্লিয়াস এবং পরে জনন নিউক্লিয়াস বিভাজিত হয়ে কি তৈরি করে? দেখো, নালিকা নিউক্লিয়াস এবং পরে জনন নিউক্লিয়াস প্রবেশ করে। না, প্রথমে হলো কে প্রবেশ করে? দেখো তো এখানে কে দেখায়, মানে এখানে যদি ভাইয়া কোনো নালিকা তৈরি হয় তাহলে তোমার কি বুঝলা বলো তো? এখানে যদি কোনো নালিকা তৈরি হয় তাহলে সবার আগে কি কে ঢুকবে? জনন টিউব নিউক্লিয়াসটা ঢুকবে না? তারপরে ওইটার পিছে পিছে কেটা ঢুকবো? জেনারেটিভ সেল বা জনন নিউক্লিয়াস ঢুকবে। এখানে ঢুকার পর সে ডিভিশন করে দুইটা মেল গ্যামিট তৈরি করে। কিভাবে বুঝতে পারছো? বলো না। ওকে, ঠিক আছে, তারপরে আসো মেল গ্যামিট তৈরি করে। তারপরে আসো তোমার এটা হলো মেল গ্যামিট তৈরি করে। পরাগনালিকা গর্ভদণ্ডের ভিতরে ক্রমশ বাড়তে থাকে। দেখো ভাইয়া, পরাগনালিকাটি গর্ভদণ্ডের ভিতরে ক্রমশ বাড়তে থাকে। দেখো আমি তোমার এটা বুঝাই। দেখো, এটা হলো ভাইয়া পরাগনালিকা, হ্যাঁ। আর গর্ভদণ্ড কোনটা বলো তো? এই যে তোমার এই যে এইটা যা আছে, এটার এইখান থেকে এই পর্যন্ত কি গর্ভদণ্ড না? তাহলে গর্ভদণ্ডের মধ্যে কি পরাগনালিকা কোন দিকে বাড়তে থাকে? গর্ভদণ্ড বরাবর বাড়তে থাকে, তারপরে কি গর্ভাশয়ে ডিম্বকে প্রবেশ করে না? আমার কথা কি বুঝতে পারছো? গর্ভদণ্ড বরাবর বাইরা গর্ভাশয়ে ডিম্বকে প্রবেশ করে। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো। আচ্ছা, তাহলে দেখো, গর্ভদণ্ড বরাবর বাড়তে থাকে, পরে ক্রমশ ভিতরে প্রয়োগ এবং গর্ভাশয়ের ভিতরে ডিম্বক রন্ধ্র পর্যন্ত পৌঁছায় যায়। ডিম্বক রন্ধ্র মানে ডিম্বক একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকে যায়। ঠিক আছে, ইতোমধ্যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুটি পুংগ্যামিট তৈরি করে। কীভাবে বোঝা যাচ্ছে? জেনারেটিভ সেল দুইটা বিভাজিত হয়ে দুটি পুংগ্যামিট বা কি তৈরি করে বলো তো? শুক্রাণু তৈরি করে। দেখো কি লেখছে? পরাগ রেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুংগ্যামিট, এগুলো হইল সমন্বয়ে গঠিত হয় পুংগ্যামিটোফাইট। কীভাবে বুঝতে পারছো? অর্থাৎ পুংগ্যামিটোফাইটের কম্পোনেন্ট বা স্ট্রাকচারগুলো কি কি আছে বলো তো পুংগ্যামিটোফাইটের মধ্যে? ফুল। দেখো, এটাই তো একটা ফুল পুংগ্যামিটোফাইট নাকি? এটা ফুল একটা পুংগ্যামিটোফাইট না? তাহলে ভাই এখানে কি কি স্ট্রাকচার আছে? এক নাম্বার হলো কি লিখছে? পরাগ রেণু বলছে না? দাঁড়াও আগে দেখি কি কি স্ট্রাকচার আছে। হ্যাঁ, পরাগ রেণু মানে এই পুরাটাই তো পরাগ রেণু। নালিকা নিউক্লিয়াস, দেখো তো নালিকা নিউক্লিয়াস আছে কি না? আছে। জনন নিউক্লিয়াস তো আছেই ভাই, এই যে জনন নিউক্লিয়াসই দুটো পুংগ্যামিটের উৎপাদন করে। পরাগ নালিকা ইট সেলফ আছে। কথা বুঝতে পারছো? তাহলে সবই হলো পুংগ্যামিটোফাইটের হলো পার্ট। ঠিক আছে, সমন্বয় গঠিত, যা অত্যন্ত ক্ষুদ্র এবং স্পোরোফাইটের উপর নির্ভরশীল। কিভাবে বুঝতে পারছি? স্পোরোফাইটের উপর মানে কি? মেইন গাছের উপরে পুষ্টির জন্য নির্ভরশীল। ফাটার আগ পর্যন্ত, ফাইটা গেলে কি পরে আর সে পুষ্টি পায়? তাহলে সে বাঁচে কিভাবে? তার মধ্যে কিছু খাবার সঞ্চিত থাকে, সেটা দিয়ে সে বাঁচে। যদি সঞ্চিত খাবার ফুরায় যায় তখন সে কি হয়? মারা যায়। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো। আচ্ছা ঠিক আছে, গুড। এবার আসো মেগাস্পোরোজেনেসিস, অর্থাৎ এবার আমরা কিসেরটা পড়বো? মানে স্ত্রীরটা পড়বো, বা মেগাস্পোর থেকে কেমনে কি তৈরি হয়। ভাইয়া বলো, একটা একটা করে বলো। এটা তো ভাইয়া একটা গর্ভপত্র, তাই না? একটা কার্পেল, অর্থাৎ স্ত্রী কেশরের মানে স্ত্রী স্তবকের একটা সদস্য, তাই না ভাইয়া? বলো। এটার মাথাটারে কি বলে ভাইয়া? মুন্ড মানে মাথা, মুন্ডি করে দিব, গর্ভমুণ্ড বলে। ঠিক আছে, মুন্ডি মানে কি? এটার ইংলিশ হলো স্টিগমা, মনে রাখবা। আচ্ছা, এটা হলো কি? পুরাটা হলো কি? দণ্ড। এটার ইংলিশটা কি আদনান জানো?
স্টাইল পড়তে হবে, ঠিক আছে। আর এই পুরাটা হলো এখান থেকে এই পর্যন্ত, মানে এই পুরাটা হলো কি গর্ভাশয়, মানে কি ওভারি। কথা কি বুঝতে পারছো বলো? জি আচ্ছা ভাইয়া, এর একটা ডিমের মতো অংশ তুমি দেখতে পাইতেছো নিশ্চয়ই, এই যে এইটা একটা ডিমের মতো অংশ দেখতে পাইতেছো, এই পুরাটা হইলো গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে এই একটা ডিম আছে নাকি না, এই পুরাটা হইলো গর্ভাশয়, এর ভিতরে এই একটা ডিমের মতো অংশ আছে, এই ডিমটারে কি বলে? ডিম্বক। ডিম্বক। গর্ভাশয় মানে ওভারি, ডিম্বক মানে ওভিউল। ডিম্বক মানে কি? ওভিউল, বুঝলাম। এখন ভাইয়া দেখো তো এই ডিম্বকটা কই থেকে সৃষ্টি হয়েছে। দেখো গর্ভাশয়, এটা কি কার প্রাচীর? গর্ভাশয়ের প্রাচীর না ওভিউলের প্রাচীর বলো তো? এটা কার প্রাচীর, গর্ভাশয়ের প্রাচীর না ওভিউলের প্রাচীর? গর্ভাশয়। গর্ভাশয় বা ওভারিয়ার ওয়াল। দেখো তো ভাইয়া, ওভারিয়ার ওয়ালে একটা টিস্যু আছে না, এই যে সবুজ কালার একটা টিস্যু, এই টিস্যু থেকে কি ডিম্বকটা তৈরি হয়েছে না? দেখো তো, এই টিস্যুর সাথে ডিম্বক লাগানো, তাহলে সবুজ কালারের এই টিস্যু থেকে ডিম্বকটা তৈরি হয়েছে না? দেখো তো। তাহলে ভাই গর্ভাশয়ের ওয়ালের যেই টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় সেই টিস্যুর নাম কি পড়ছো? নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারে পড়ছো, বলো। গর্ভাশয়ের প্রাচীরে যেই টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় সেই টিস্যুর নাম কি? অমরা বা প্লাসেন্টা। কি ভাই বুঝতে পারছি? এই মনে পড়ছে? আচ্ছা, তাহলে এইটা হলো এই সবুজ কালার টিস্যুটা কি? এটা প্লাসেন্টা বা অমরা। দেখো প্লাসেন্টা থেকে ডিম্বক যে তৈরি হয়েছে, দেখো তো একটা নালীর মাধ্যমে এটা ডিম্বকটা মানে কি প্লাসেন্টার সাথে যুক্ত না? আমি যদি তোমার একটু ভালো মতো বলি, তুমি একটু দেখো তো ভাইয়া, একটু খেয়াল করো, এই একটা নালীর মাধ্যমে কি যুক্ত না প্লাসেন্টার সাথে? আচ্ছা, তাহলে এটার নাম কি ভাইয়া? এটার নাম হলো ডিম্বক নালী। ডিম্বক নালী না তো, এটার বলে ডিম্বক নারী। নারী মানে অনেকটা নারীর মতোই বুঝায়, ডিম্বক নারী। অর্থাৎ যেই একটা নালীর মাধ্যমে বা যেই একটা স্টক, যে একটা বোটার মাধ্যমে ডিম্বকটা প্লাসেন্টার সাথে যুক্ত থাকে, এই অংশটা এটা কি বলে ভাইয়া? ডিম্বক। ইংলিশটা জানতে হবে, ফিউনি কুলাস। কথা কি বুঝতে পারছো বলো? বলো। আচ্ছা, এখন ভাইয়া দেখো এই ডিম্বকটারে তুমি খেয়াল করে দেখো, এই ডিম্বকটারে দেখো ভাইয়া, ডিম্বকের কয় মানে প্রাচীর? এটা কি ডিম্বকের এইটা কি পুরো ডিম্বকের প্রাচীর না? এটা কি ডিম্বকের প্রাচীর না? আমার একটু বলো তো, ডিম্বকের প্রাচীরটা কয় লেয়ার বিশিষ্ট? দেখো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, মানে বাইরে থেকে ধরো ডিম্বকের দিকে ঢুকতে চাইতেছো, তাহলে কয় লেয়ার পারি হয়ে ডিম্বকের ভিতরে ঢুকতে হবে? 2 লেয়ার। তাহলে ডিম্বকের ত্বক 2 লেয়ার বিশিষ্ট। বাইরের ত্বকটারে বলে ডিম্বকের বহিত্বক বা ডিম্বক বহিত্বক, ভিতরের লেয়ারটাকে বলে ডিম্বক কি? অন্তঃত্বক। দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাইয়া তোমাদের জন্য, ডিম্বকটা দেখতে কেমন? এইরকম না, দেখো তো, এইরকম না ডিম্বকটা দেখতে। আচ্ছা, সুচালু অংশরে ভাইয়া ধরো এটার একটা পার্টরে তুমি অ্যাপেক্স বলবা, একটা পার্টরে বেস বলবা, বলো তো সুচালু অংশটারে কি বলে? অ্যাপেক্স। তোমরা হার্ট পড়ার সময় দেখছো না, হার্টের এই যে এরকম যে থাকে, মানে হার্ট যে থাকে, হার্টের এই যে এরকম হার্ট যে থাকে, হার্টের এরকম তোমার অংশটাকে, সুচালু অংশটারে কি বলে? অ্যাপেক্স। আর বড় অংশটা, উপরের বড় অংশটারে কি বলে? বেস। বেস শব্দের অর্থ কি ভাইয়া? ভিত্তি। ভিত্তি বা মূল। তাহলে ভাইয়া বলো তো, এই যে যদি ডিম্বক হয় তাহলে ডিম্বকের এই অংশটা কি হইব? বেস। হ্যালো, ক্লাসে আছি, পরে ফোন দিই। তাহলে এই অংশটা হবে কি ভাইয়া বলো তো? বেস। বেস মানে কি ভাইয়া? এটারে তুমি বলতে পারো না বাংলায় ডিম্বক মূল বলতে পারো এই অংশটাকে? এই অংশটাকে কি বলা যায়? ডিম্বক মূলের ইংলিশটা জানতে হবে, ক্যালাজা। ভাইয়া ডিম্বক নারীর ইংলিশটা কি বলছিলাম? ফিউনিকুলাস। আর ডিম্বক মূলের ইংলিশ কি? ক্যালাজা।
ডিম্বক বহিত্বক আর ডিম্বক অন্তত্বক দুই যা মিলা কি ডিম্বক ত্বক গঠন করে না, মানে মেইন পুরা স্কিন গঠন করে ডিম্বকের নাকি, এটারে বলে ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্ট মানে ত্বক, ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্ট মানে কি ত্বক। তাহলে ইংলিশগুলো ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। তাহলে বেস বুঝলাম। আচ্ছা এখন দেখো তো ভাইয়া অ্যাপেক্সের দিকে এই জায়গায় কি দেখো তো, এই জায়গায় এই এরিয়াতে কোনো ত্বক আছে কি না, আমার আনসার দাও তো। এই এরিয়াতে কোনো ত্বক আছে নাকি এই এরিয়াটা পুরো একটা ছিদ্র তৈরি হয়েছে, ত্বক এখানে নাই? হ্যাঁ, তাহলে এটা ছিদ্র তৈরি হয়েছে, এটা হলো ডিম্বক রন্ধ্র নাকি না ভাইয়া? মনে আছে ওই যে তোমার ইসের কথা, পরাগ নালিকার কথা? পরাগ নালিকা কি এই যে এইভাবে ঢুকে না ডিম্বক দিয়া, তারপরে ভাই পরাগ নালিকা কোন দিক দিয়ে ঢুকে জানো? এই যে ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকে। এই ডিম্বক রন্ধ্র দিয়ে কি পরাগ নালিকাটা কি ঢুকে? এই যে দেখো এই যে এইটার উপরে এই যে পরাগ নালিকা আছে, ফুইলা 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 এসে এই দিক দিয়ে ঢুকে। কি ভাই বুঝতে পারছো বলো তো? আচ্ছা তাহলে ভাই আমরা পড়লাম ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র কোথায়? যেখানে ইন্টেগুমেন্ট থাকে না, অর্থাৎ একটা ছিদ্র থাকে, এটা বলে ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রের ইংলিশটা জানতে হবে মাইক্রো পাইল। এখানে সবগুলোর ইংলিশ জানতে হবে। মাইক্রো কি পাইল। আচ্ছা তারপরে ভাই দেখো এই যে নীল কালার যেই টিস্যুটা দেখাইতেছি এটা হলো মেইন ডিম্বক টিস্যু। আচ্ছা এটার মধ্যে হইলো একটা কি হবে, ভ্রূণথলি তৈরি হবে ডিম্বকের মধ্যে নাকি না? ভ্রূণথলি মানে কি ভাই? এটাকে বড় করে দেখাও। ভ্রূণথলি মানে এইটা একটু আগে যে দেখাইছি, যে তিনটা অ্যান্টিপোডাল কোষ থাকে, দুইটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, এখানে একটা ডিম্বাণু থাকে, এখানে একটা কি থাকে সিনার্জিস্টিক কোষ থাকে, তাই না ভাইয়া? তো এটাই হলো ভ্রূণথলি। তো ডিম্বকের মধ্যে এইখানে ভ্রূণথলি তৈরি হয়। আমার কি কথা বুঝতে পারছো? ডিম্বকের মধ্যে কি তৈরি হয়? ভ্রূণথলি তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা ফাইন। এখন ভাইয়া তাহলে ভ্রূণথলি তো মানে সব জায়গা জুড়ে তৈরি হয় না, এইটুকু জায়গা জুড়ে তৈরি হয়। তাহলে ভ্রূণথলি বাদে বাকি যে কোষগুলো আছে এই কোষগুলা কি ভ্রূণথলিরে পুষ্টি ট্রান্সফার করে না? অর্থাৎ ভ্রূণথলিরে বাঁচায় রাখার জন্য বাকি কোষগুলা কি ভ্রূণথলিরে কি করে? পুষ্টি দেয়। তাহলে এই কোষগুলা যে নীল কালারের যে কোষগুলো আছে, যেই কোষগুলো আশেপাশে আছে ভ্রূণথলি ই করবে, ওইটারে কি বলে জানো? নিউসেলাস টিস্যু। নিউসেলাস টিস্যু মানে কি জানো? বাংলায় বলে ভ্রূণ পোষক টিস্যু। কি বলে ভাইয়া? ভ্রূণ পোষক টিস্যু। আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ ভ্রূণকে পুষ্টি দিয়ে সে হইলো পোষে। আমার কি কথা বুঝতে পারছো ভাইয়া বলো তো? তাহলে ডিম্বকের মধ্যে ম্যাক্সিমাম অংশই কি ভাইয়া ভ্রূণ পোষক টিস্যু না? আচ্ছা দেখো ম্যাক্সিমাম অংশই হইলো নীল, কিন্তু এইখানে কমলা কালারের একটা কোষ আছে, দেখতে পাইতেছো? দেখো তো মাঝখানে একটা কমলা কালারের কোষ আছে না? আচ্ছা এই কমলা কালারের যে একটা কোষ, বাকি কোষ সবগুলো কি নিউসেলাস টিস্যু, কিন্তু একটা কোষ থাকে একটু ডিফারেন্ট, নিউসেলাস টিস্যু থেকে একটু ডিফারেন্ট। এই কোষটারই কি বলে জানো? মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেলটা কই থেকে আসে? আর্কিস্পোরিয়াল সেল থেকে আসে, তাই না? আর্কিস্পোরিয়াল সেল দুই ভাগে ভাগ হয় এই ডিম্বকের ক্ষেত্রে। একটা ভাগ ওই পরাগরেণুর ক্ষেত্রে, পরাগথলির ক্ষেত্রে কি একটা ভাগ কি দেয়াল কোষ তৈরি করছিল না? এই ক্ষেত্রে এই ভাগটা নিউসেলাস টিস্যু তৈরি করে, আর বাকি একটা ভাগ কি তৈরি করে? প্রাইমারি স্পোর মাদার সেল তৈরি করে না? প্রাইমারি স্পোরোজেনাস সেল তৈরি করে না? তো ওই প্রাইমারি স্পোরোজেনাস সেলটাই একটু চেঞ্জ হয়ে হয় কি মেগাস্পোর মাদার সেল। এটা হলো পোলেন মাদার সেলের মতো। কথা কি বুঝতে পারছো? পোলেন মাদার সেল যেমন প্রাইমারি স্পোরোজেনাস সেল থেকে আসে, এটাও কি প্রাইমারি স্পোরোজেনাস সেল থেকে আসে। জাস্ট ওইটার মধ্যে পার্থক্য হলো পোলেন মাদার সেলটা হলো প্রাইমারি স্পোরোজেনাস সেলের ডিভিশনের মাধ্যমে আসে, আর এখানে তেমন ডিভিশন হয় না, জাস্ট একটু কনভার্ট হয়ে আসে। কথা কি বুঝতে পারছো ভাই বলো? তাহলে নিউসেলাস টিস্যু হইলো ম্যাক্সিমামই আছে, শুধু মাঝখানে একটা কোষ আছে যেটা একটু ডিফারেন্ট, তাই না বলো তো? এই ডিফারেন্ট কোষটাকে কি বলে? একটাই কোষ, সেটা একটা পুরো নিউসেলাস টিস্যুর মধ্যে একটা কোষ, সে এই ডিফারেন্ট কোষটা কি বলে? মেগাস্পোর
মাদার সেল। নিউসেলাস ওই কি জানি ওই আর্কিস্পোরিয়াল থেকে আসে এটা। হ্যাঁ, এটাও নিউসেলাসও আর্কিস্পোরিয়াল থেকে আসে, তারপরে মেগাস্পোর মাদার সেলও আর্কিস্পোরিয়াল থেকে আসে, ঠিক আগের মতো। যেমন দেয়াল কোষ কি প্যারাইটাল সেলগুলো কি আর্কিস্পোরিয়াল থেকে আসছিল না? জি। হ্যাঁ, এইটাই আর কি ভাই, টেপেটাম তো আর্কিস্পোরিয়াল থেকে আসছে আলটিমেটলি। এখন ভাইয়া তুমি একটু দেখো, এই যে তোমার মেগাস্পোর মাদার সেল আছে, এটার কি হয় দেখো, খুবই ইজি। হ্যাঁ, আচ্ছা এখানে কিছু কথা আছে ভাইয়া, তোমার একটু শিখাই। এখানে এখানে কিছু জিনিস আছে, আমি একটু শিখাই ভাইয়া। দেখো, প্লাসেন্টার কাজ কি? ডিম্বকরে পুষ্টি দেওয়া না? অমরার কাজ কি? ডিম্বকরে কি করা? পুষ্টি দেওয়া। যেমন আমাদের অমরার কাজ কি? ডিম্বকরে পুষ্টি দেওয়া না? তাহলে অমরা থেকে বিভিন্ন শিরা কি ডিম্বকের ভিতরে প্রবেশ করবে নাকি না? এবং ডিম্বকের নিউসেলাস টিস্যুর মধ্যে পুষ্টি ট্রান্সফার করবে। নিউসেলাস টিস্যু হলো ভ্রূণথলির মধ্যে পুষ্টি ট্রান্সফার করবে নাকি না? তাহলে এটা হলো বিভিন্ন শিরা কি করে। শিরা মানে ভাইয়া আমাদের রক্তনালীর মতো শিরা ওইরকম না, পাতার মধ্যে শিরা থাকে না ভাইয়া, ওই ফ্লোয়েম রেই শিরা বলে। ফ্লোয়েম রেই কি বলে? শিরা বলে। এই যে পাতার মধ্যে কি এই যে এরকম থাকে না মাঝখানে, তারপরে আশেপাশে এরকম থাকে না, এগুলার কি বলে বলো? শিরা, পত্র শিরা। এই পত্র শিরাগুলো কি দিয়ে তৈরি? ফ্লোয়েম দিয়ে তৈরি। এই ফ্লোয়েমের কাজ কি ভাইয়া? খাবার কি পাতার মধ্যে ছড়াই দেওয়া নাকি না? এই খাবারগুলো এই শিরা দিয়া ফ্লো করে, অর্থাৎ এই নালীগুলা দিয়া ফ্লো করে। ফ্লোয়েম তো নালী ভাইয়া, ফ্লোয়েম তো জাস্ট পরিবহন করে, খাবার পরিবহন করে। তো খাবার পরিবহন করে এটা হলো তোমার ছড়ায় দেয়। আমার কি কথা বুঝতে পেরেছো ভাইয়া বলো তো? এই আমার কথা বুঝতে পারছো? তাহলে এটাও এরকম একটা শিরা। এখন ভাই দেখো, এরকম মোটা একটা শিরা যদি ফিউনিকুলাস দিয়ে যায়, তাহলে যেই জায়গা দিয়ে যাবে ওই জায়গাটা একটু কি উঁচা হয়ে যাবে না? এই জায়গাটা মানে ধরো এটা আমার নর্মাল জিনিস, এখন এটার মধ্যে দিয়ে একটা পাইপ যাইতেছে, পাইপ, তাহলে পাইপ যাওয়ার কারণে কি এই জায়গাটা একটু উঁচা হয়ে যাইব না? আমার জিনিসটা ফিল করতেছো? ধরো একটু ফিল করাই তোমার। ধরো ভাইয়া এটা হইলো তোমার, ধরো একটা জিনিস, একটা আবরণ। এখন এই আবরণের মধ্যে দিয়ে ধরো একটা পাইপ যাইতেছে, ধরো এই একটা কলম, এই পাইপটা যাইতেছে। এখন পাইপটা যদি এখান দিয়ে যায়, তাহলে এই আবরণের উপরে কি একটা মানে তৈরি হবে না, মানে এলিভেশন তৈরি হবে না? বলো তো, কথা কি বুঝতে পারছো ভাইয়া বলো? মানে সিম্পলি একটা পলিথিনের মধ্যে যদি একটা পাইপ ঢুকাও, তাহলে পলিথিনের উপর কি একটা বাল্বস তৈরি হয় না? বা একটা নরম নালীর মধ্যে যদি কোনো একটা কিছু ঢুকাও, তাহলে ওই নরম নালীর উপরে কি একটা প্রেশার, নরম নালীর উপরে প্রেশার খায় কি নরম নালীর একটা পাশ একটু ফুলা যায় না? বলো তো। তাহলে ভাই যেইখান দিয়া হইলো তোমার নালীটা যাইতেছে, তোমার এই শিরাটা যাইতেছে, ওই জায়গাটা কি একটু ফুলা যাবে না? ওই ফোলা জায়গাটারে বলে র্যাফে। কি বলে ভাইয়া? র্যাফে। কথা কি বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, ওকে। তাহলে বাকি এবার মেগাস্পোর মাদার সেল নিয়ে কথা। এই যে মেগাস্পোর মাদার সেল আমরা চিনছি, এবার দেখবো মেগাস্পোর মাদার সেলের কি হয়। তার আগে আমরা যা যা পড়ছি একটু দেখে নেই। দেখো ভাইয়া, ডিম্বক নারী বা ফিউনিকুলাস কোনটা ভাইয়া? এই যে যে বোটাটা আছে, এটা কই থেকে আসে ভাইয়া বলো তো? অমরা থেকে আসে, তাই না? ঠিক আছে, এই যে বোটাটা আছে, দেখছো বোটার মধ্যে দিয়ে একটা শিরা যাইতেছে। এই শিরা ভাইয়া যেই দিক দিয়ে যাইতেছে ওই জায়গাটা একটু ফুলা যাবে না? অর্থাৎ এই জায়গাগুলো একটু ফুলা যাবে না? এই জায়গাটার নাম কি? আচ্ছা ভাই, এটারে কি ভাই বলে? ডিম্বকের বেস নাকি অ্যাপেক্স? ডিম্বক মূলের কি? ক্যালাজা। তারপরে ভাই এই যে ভ্রূণপোষক টিস্যু পাইছো। তারপরে ভাই ওই যে মেগাস্পোর মাদার সেল, ওইটা থেকে এখানে ভ্রূণথলি তৈরি হয়েছে, এটা পাইছো। কেমনে তৈরি হয়েছে এটা পরে দেখাইতেছি। ত্বক কয় লেয়ারের ভাইয়া? ডিম্বক রন্ধ্র আছে। ডিম্বক নাভি কোনটা জানো? যেখানে নাকি ডিম্বক নাভি মানে হাইলাম, এটা একটু বুঝাই দিই। ডিম্বক নাভি মানে হাইলাম। ভাইয়া দেখো একটা জিনিস বুঝাই। দেখো ভাইয়া, এই পয়েন্টে কি ভাইয়া ডিম্বক নারী কি ডিম্বক ত্বকের সাথে যুক্ত হয়েছে না? যেই পয়েন্টে ডিম্বক নারী ডিম্বক ত্বকের সাথে যুক্ত হয়, ওই অংশটারে কি বলে? হাইলাম। কেন বলে ভাই আমি বলি। এই যে আমরা মনে আছে ফুসফুসের মধ্যে পড়ছিলাম, এই যে দুইটা ফুসফুস ছিল নাকি না? দুইটা ফুসফুসের একটা অবতল অংশ ছিল। আমি একটু আইকা দেখাই তোমারে। এই যে এরকম একটু অবতল অংশ ছিল, বা কিডনিরও এরকম একটু অবতল অংশ ছিল নাকি না? ওই অবতল অংশ দিয়ে কি রক্তনালী, শিরা এগুলো প্রবেশ করতো না?
জি তাহলে ওই জায়গাটার কি বলতা তুমি? হাইলাম। দেখো তো এখান দিয়েও কি শিরা প্রবেশ করতেছে না? এই জায়গাটা দিয়ে কি মানে ডিম্বক নাড়ি থেকে শিরাটা কই ইসের মধ্যে প্রবেশ করতেছে না, ডিম্বকে? জি তাই এই এরিয়াটারে তুমি কি নাম দিবা? এটা হাইলাম বা ডিম্বক নাভি। দেখো তো এখানে ডিম্বক নাভি লেভেলিংটা কই করছে দেখছো? এই যে এই এরিয়াটারে করছে না, যেখানে ডিম্বক নাড়ি আর হইলো ইটা যুক্ত হয়, ডিম্বকটা যুক্ত হয়। কথা কি বুঝতে পারছো? জি এ বলছে ডিম্বক নাভি। ওকে, দেখো ফিউনিকুলাস, ডিম্বকের বোটার অংশ ন্যায় অংশকে ফিউনিকুলাস বা ডিম্বক নালী বলে। দেখো অমরা থেকে কি বোটার ন্যায় অংশ বের হয় না? এটা বলছিলাম কিন্তু, জি তাই না? আচ্ছা, বোটার ন্যায় অংশকে ফিউনিকুলাস বলে। ওকে, পাইলাম। ডিম্বক নালী, এই বোটার সাহায্যে ডিম্বক অমরার সাথে সংযুক্ত থাকে। কোনো কোনো প্রজাতিতে ডিম্বক নালী ডিম্বক ততের সাথে আংশিকভাবে যুক্ত থেকে শিরার মতো গঠন করে। এ যুক্ত অংশকে কি বলে? র্যাফে। মানে কি ডিম্বক নারী ডিম্বক ত্বকের সাথে আংশিকভাবে যুক্ত থেকে শিরা। আসলে ভাই এখানে একটু কেমন কেমন জানি লিখছে, মেইনলি ভাই শিরা যেদিক দিয়ে যায় ওই জায়গায় একটু বাল্জ তৈরি হয়, ওইটারে কি বলে? র্যাফে বলে। কথা বুঝতে পারছো? এখানে যেমন লিখছে এটা একটু মুখস্থ করো, বাট আসলটা আমি বলছি। এবার আসো ডিম্বক নাভি, ডিম্বকের যে অংশ ডিম্বক নারীর সাথে সংযুক্ত ওইটারে কি বলে? ডিম্বক। না অর্থাৎ এই যে এই পয়েন্টারে ডিম্বক নারী আর ডিম্বক এখানে সংযুক্ত হয়েছে, তাই এই পয়েন্টারে কি বলে? ডিম্বক নাভি বা হাইলাম, তাই না? নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু কি? এই ত্বক দিয়ে ঘেরা এই টিস্যুই হলো কি নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু। অর্থাৎ এটা তো ডিম্বক ত্বক, এই ডিম্বক ত্বক দিয়ে ঘেরা এই টিস্যুটাই হলো কি নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু। এর প্রধান কাজ হলো ইকে পুষ্টি দেওয়া, কারে? ভ্রূণথলিকে পুষ্টি দেওয়া। তারপর আসো ইন্টিগুমেন্ট। নিউসেলাসের ভাইয়া বাইরের আবরণীকে ডিম্বক ত্বক বা ইন্টিগুমেন্ট বলে। এটা কয় স্তর বিশিষ্ট? দুই একটা হলো ডিম্বক বহিত্বক, একটা কি ডিম্বক। অন্তর গুড। ডিম্বক ভাই, রন্ধ্র। এই দুই স্তর কি শুধু দুই সাইডেই থাকে নাকি নাকি ওই না, উপরেও থাকে? উপরে যায় ভাইয়া ডিম্বক মূল মিলিত হয়ে যায় এখানে, মানে ভ্যানিশ হয়ে যায় এই দুইটা স্তর এখানে, বুঝতে পারছো? উপরে যায় ডিম্বক মূল এইটুকু। এটা কি বুঝলেন? এইটারে ভাইয়া ত্বকও বলে না। কথা বুঝতে পারছো? এটারে কি বলে? পুরোটারে কি বলে? ডিম্বক মূল। মানে ত্বক হইলো এই পর্যন্তই শেষ। কথা কি বুঝতে পারছো? এটার উপর থেকে কি ডিম্বক মূল, ওইটা আর ত্বক বলে না। আচ্ছা, তারপর আসো মাইক্রোপাইল। ডিম্বক রন্ধ্রের অগ্রথরের ত্বকের ছিদ্ররে মাইক্রোপাইল বলে, এটা আমরা পড়ছি। ডিম্বক মূল বা ক্যালাজা, এটা আমরা পড়ছি। ভ্রূণথলি কি, এটা আমরা এখন দেখব। কথা বুঝতে পারছো? মেগাস্পোরোজেনিস, এটা কি? স্ত্রীরেণু, মাত্র স্ত্রীরেণু মাতৃকোষ বা মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল হোক আর পোলেন মাদার সেল হোক, দুইজনই কি করতে পারে? তাহলে এটা মিওসিস করলে কয়টা কোষ তৈরি হবে? চারটার মধ্যে ভাই একটা থাকে বলো, তিনটা থাকে কি? ছোট কারণ আমরা জানি ডিম্বাণু একটাই ক্রিয়েট করে, তাই না? ছোটবেলায় পড়ছো না? আর বাকি তিনটা কি হয়? মারা যায়। ওই তিনটারে বলে পোলার বডি। কি বলে ভাইয়া? পোলার বডি। তাহলে দেখো মেগাস্পোর মাদার সেল মিওসিস প্রক্রিয়ায় তিনটা পোলার বডি তৈরি করে আর একটা মেগাস্পোর তৈরি করে, তাই না? এটাই কি ভাইয়া মেগাস্পোর না? যেমন পোলেন মাদার সেল কি মাইক্রোস্পোর তৈরি করছিল, আর এখানে মেগাস্পোর মাদার সেল বিভাজিত হয়ে এটা কি তৈরি করলো? মেগাস্পোর আর তিনটা পোলার বডি। কি ভাই বুঝতে পারছো? এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড সবগুলা? এটা কি ছিল? ডিপ্লয়েড। কথা কি বুঝতে পারছো নাকি না বলো? এবার তিনটা হইলো মইরা যায়, পোলার বডি তিনটা মইরা যায়, আর একটা হলো মেগাস্পোর হিসেবে ম্যাচিউর হয়। এবং এই মেগাস্পোর থেকে কি তৈরি হবে ভাইয়া? এই যে ভ্রূণথলিটা তৈরি হবে। অ্যান্টিপোডাল কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, সহকারী কোষ, ডিম্বাণু, তাই না? তাহলে ভাই দেখো মেগাস্পোর থেকে কেমনে তৈরি হয়? শুধু হইলো ক্যারিওকাইনেসিস হবে। ক্যারিওকাইনেসিস হইলো নিউক্লিয়াসের বিভাজন। বা এই নিউক্লিয়াস যদি বিভাজন হয়, একবার ক্যারিওকাইনেসিস হয়, তাহলে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি হবে? দুইটা। এবং এই মাঝখানে কোষ গহ্বর তৈরি হওয়ার কারণে দুইটা নিউক্লিয়াস দুইটা পোলে চলে যায়, মানে দুইটা প্রান্তে চলে যায়। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া বলো? আচ্ছা, তারপরে ভাই আবার যদি ক্যারিওকাইনেসিস হয়, তাহলে দুইটা থেকে কয়টা তৈরি হবে? চারটা। দুইটা থেকে আগে চারটা তৈরি হবে। আর দেখো একসাথে দুইটা ক্যারিওকাইনেসিস দিছি, অর্থাৎ একবার হলো দুইটা থেকে চারটা তৈরি হবে, পরে চারটা থেকে কয়টা তৈরি হবে? আটটা। তাহলে দুইটা ক্যারিওকাইনেসিস পর আটটা কোষ থাকবে। দেখো এই পোলে হইলো চারটা তৈরি হবে, এই পোলে চারটা তৈরি হবে, কারণ এটা থেকে চারটা তৈরি হবে, এটা থেকে চারটা তৈরি হবে, তাই না ভাইয়া বলো তো? তাহলে দেখো দুই পোলে হইলো চারটা তৈরি হইলো। ভাই এখানে কি কোনো সাইটোকাইনেসিস হইতেছে?
হইতেছে? না। তাহলে এটা কি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন না, বা মুক্ত নিউক্লিয়ার বিভাজন না? আমরা কি জানি ভাইয়া, সাইটোকাইনেসিস না হইলে ওটারে কি বলে, শুধু নিউক্লিয়ার ডিভিশন হইতেছে, তাহলে এটা কি মুক্ত নিউক্লিয়ার বিভাজন, কোনো সাইটোকাইনেসিস হইতেছে না। কথা কি বুঝতে পারছো বলো? আচ্ছা, এবার আসো ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের পর দেখো কি হয়। এই দুই প্রান্ত, এইখান থেকে একটা কোষ, এইখান থেকে একটা কোষ, দুইটা পোল থেকে দুইটা কোষ। এই পোল, এটা কি একটা পোল, এক সাইডের পোল, তাই না? এটা উপরের পোল, আর এটা হলো কি নিচের পোল, নর্থ পোল সাউথ পোলের মতো, দুইটা প্রান্তের মতো, তাই না? বলো তো, বলো। তাহলে দুইটা পোল থেকে একটা একটা কোষ মাঝখানে চলে আসে। এই কোষ দুইটারে কি বলে দেখো, সেকেন্ডারি নিউক্লিয়াস তো বলে, দুইটা যেহেতু আছে, তাই না? কিন্তু তোমরা কি জানো এর পোলার নিউক্লিয়াসও বলে, কারণ দুইটা পোল থেকে আসছে। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস কি ভাইয়া এন নাকি 2n? 2n, কারণ এখানে দুইটা নিউক্লিয়াস কি হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তারপরে কি হবে ভাইয়া, তারপরে এদের হলো সাইটোপ্লাজম তৈরি হবে। দেখো সাইটোপ্লাজমটা কেমনে তৈরি হয়, দেখো এই যে এইভাবে সাইটোপ্লাজম তৈরি হয়, তাই না? মানে এই যে এই কোষগুলোর এইখানে সাইটোপ্লাজম তৈরি হবে, এই কোষগুলোর এখানে সাইটোপ্লাজম তৈরি হবে, আর এই পুরা সাইটোপ্লাজমটাই হলো সেকেন্ডারি নিউক্লিয়াসের সাইটোপ্লাজম। কি ভাই বুঝতে পারছো বলো তো, বলো। তাহলে ভাই বলো কয়টা নিউক্লিয়াস আছে আর কয়টা মানে কয়টা সেল আছে বলো তো। দেখো নিউক্লিয়াস আছে কয়টা, 8টা, তাই না? সেল আছে কয়টা দেখো তো, 1 2 3। ভাই এই 9-10 এ একটা জিনিস মনে হয় বুঝছিলাম না, বুঝছেন যে এই যে এই স্টিরিয়ান মাত্রিক কোষ আছে না, হ্যাঁ ওই জায়গায় মনে হয় এমন কিছু সম্ভবত আছিল যে ওই উপরের এর থেকে উৎপন্ন 4টা কোষের উপরের 3টা নষ্ট হয়ে যায়, নিচেরটা থাকে না ভাইয়া, উপরের না, উপরের 3টা এরকম না, যেই 3টা ছোট ওই 3টা পোলার বডি নষ্ট হয়ে যায়, আর একটা কোষ থাকে বড়, ওটা ভাইয়া উপরে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, পাশে থাকতে পারে, কিন্তু যেই কোষটা বড় ওই কোষটা থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন ভাইয়া বলো তো এখানে কয়টা কোষ আর কয়টা নিউক্লিয়াস আছে ভ্রূণথলিতে? নিউক্লিয়াস তো আছে 8টা, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই নাকি? আচ্ছা সেল কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা, তাই না? 4টা 5টা 6টা, পাইছো? আর এই পুরাটা মানে এইখান থেকে শুরু কইরা এই পর্যন্ত এই পুরাটা কি একটা কোষ? তাহলে টোটাল কয়টা হইলো, 7 সেল আর 8 নিউক্লিয়াস। তাহলে মনে রাখবা ভ্রূণথলির নিউক্লিয়াস কয়টা থাকে, 8টা, কিন্তু কোষ কয়টা থাকে, 7টা। এটা মনে রাখবা, এটা হলো। আচ্ছা ভাইয়া এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, এইখানে কয়টা মেগাস্পোর ভ্রূণথলির গঠনে অংশগ্রহণ করছে? মানে একটা একটা মেগাস্পোরই তো অংশগ্রহণ করছে নাকি, নাকি দুইটা? কয়টা মেগাস্পোরের নিউক্লিয়াস ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করছে? একটা। তাহলে এই ধরনের ডেভেলপমেন্টকে বলে মনোস্পোরিক ডেভেলপমেন্ট। ভাইয়া মনোস্পোরিক ডেভেলপমেন্ট মানে কি? ভ্রূণথলি
ডেভেলপমেন্টে যদি এইটাই হলো ম্যাক্সিমাম ভাইয়া, ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট মনোস্পোরিকই। এখন ভাইয়া মনোস্পোরিক ডেভেলপমেন্ট মানে কি? একটা মেগাস্পোরের নিউক্লিয়াস, মেগাস্পোর মনোস্পোরিক মানে একটা স্পোরিক, তাহলে একটা মেগাস্পোরের নিউক্লিয়াস যদি ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে বা ভ্রূণথলি ডেভেলপমেন্ট করে, ওটারে বলে মনোস্পোরিক ডেভেলপমেন্ট। আমার কি কথা বুঝতে পারছো? ম্যাক্সিমাম ডেভেলপমেন্টই মনোস্পোরিক ডেভেলপমেন্ট। বাট যদি ডেভেলপমেন্ট এইরকম হয়, আচ্ছা বাই দ্য ওয়ে এগুলো তো তোমরা জানো, এই তিনটারে হইলো তোমার তোমার কি বলে, অ্যান্টিপোডাল কোষ বলে। মনে রাখবে অ্যান্টিপোডাল কোষ সবসময় ডিম্বক মূলের দিকে থাকে। এই উপরে কি আছে ভাইয়া? কেলাজা বা ডিম্বক মূল। আর নিচে ডিম্বক মূলের একদম অপোজিট দিকে কি আছে বলো তো? এই যে ডিম্বকের চিত্রটা দেখো, ডিম্বকের চিত্রটা দেখো, এই ডিম্বক মূল, এখানে ডিম্বক মূলের একদম অপোজিটে কি আছে? ডিম্বক রন্ধ্র, তাই না? তাহলে প্রতিপাদক কোষগুলো থাকে ডিম্বক মূলের দিকে, আর ডিম্বাণু আর সহকারী কোষগুলো থাকে ডিম্বক রন্ধ্রের দিকে। এটাই বলছে ভাইয়া যে ডিম্বক রন্ধ্রের দিকে কিছু থাকে, ডিম্বক মূলের দিকে কিছু থাকে। ঠিক আছে? আচ্ছা মনে রাখবা সহকারী কোষের ফিলিফর্ম অ্যাপারেটাস নামে একটা জিনিস আছে, এইখান থেকে কেমিক্যালগুলো রিলিজ হয় যেটা নাকি পরাগ নালিকাকে আকৃষ্ট করে। কথা কি বুঝতে পারছো ভাইয়া বলো তো? ঠিক আছে। আচ্ছা দেখো ভাই একটা কথা লিখছি, এমব্রায়ো স্যাক বা এই ভ্রূণথলি কি ফিমেল গ্যামিটোফাইট অফ এনজিওস্পার্ম। দেখো তো ভাই এটা সত্যি না মিথ্যা? দেখো ভাই গ্যামিটোফাইট মানে কি? মাল্টিসেলুলার আর হ্যাপ্লয়েড। দেখো তো ভাই এইখানে যে কয়টা কোষ আছে সবগুলা কোষ কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এই যে দেখো এই স্তরে মিওসিস হয়ে এটা তো হ্যাপ্লয়েড হয়েছে, পরে যা হয়েছে সব তো মাইটোসিস। তাহলে এই এখানে যা কোষ আছে সব কি? এই কোষগুলো সব কি বলো? সেকেন্ডারি নিউক্লিয়াস এন কাছাকাছি থাকে, তাই দুইটার একসাথে 2n বলে। কিন্তু ভাইয়া দুইটা তো ধরো, হ্যাঁ তোমার কথা ঠিক আছে যে দুইটা ফিউজ হয়ে যায়, বাট ইনিশিয়ালি তো দুইটা আলাদাই থাকে, তাই না? আর জাস্ট একটা 2n, বাকি সব তো n, তাই না? তাহলে ভাইয়া ম্যাক্সিমামই হলো n, তাহলে এটারই কি বলতে পারো? হ্যাপ্লয়েড। আবার কি মাল্টিসেলুলার নাকি ইউনিসেলুলার? মাল্টিসেলুলার। তাহলে এটা কি ফিমেল গ্যামিটোফাইট হবে নাকি না? তাহলে ভ্রূণথলি হইলো ফিমেল গ্যামিটোফাইট। তাহলে ভ্রূণথলির ডেভেলপমেন্টারই আমি কি বলবো? ফিমেল গ্যামিটোফাইটের ডেভেলপমেন্ট নাকি না? তাহলে এটাই হলো ফিমেল গ্যামিটোফাইটের ডেভেলপমেন্ট বা ফিমেল গ্যামিটোফাইটের পরিস্ফুটন। কি ভাই বুঝতে পারছো নাকি না বলো তো? মনে রাখবা এই যে দুইটা সহকারী কোষ আর ডিম্বাণু মিলা এই তিনটারে একত্রে কি বলে বলো তো? ডিম্বাণু যন্ত্র বলে। ডিম্বাণু যন্ত্র মানে কি? ডিম্বাণু প্লাস দুইটা সহকারী কোষ, এই তিনটারে একত্রে কি বলে? ডিম্বাণু যন্ত্র। ডিম্বাণু আর ডিম্বাণু যন্ত্র কিন্তু সেম না। ডিম্বাণু যন্ত্র হলো একাধিক কোষ নিয়ে গঠিত। আচ্ছা ভাইয়া এখন ভাইয়া এই যে এগুলো তোমরা জানো, এগুলো আমি হুদাই বলবো না, এখন আসো পড়ি, পড়ার পরে বুঝবা। দেখো ভাইয়া ডিম্বক হলো ডিম্বাশয়ের অভ্যন্তরস্থ একটি অংশ যা মাতৃজনন কোষ সৃষ্টি করে নিষেকের পর বীজে পরিণত হয়। ডিম্বক ওভিউল গর্ভাশয়ের ভিতরে অমরা হতে সৃষ্টি হয় না ভাইয়া? গর্ভাশয়ের প্রাচীরে কি যেই টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, টিস্যুরে কি বলে? সবুজ কালার গর্ভাশয়ের প্রাচীরে ছিল না, ওইখান থেকেই তো তোমার বোটা সৃষ্টি হওয়ার মাধ্যমে ডিম্বক সৃষ্টি হলো, ডিম্বক নারীর মাধ্যমে, নাকি না? দেখো প্রথমে অমরাতে একটি স্ফীত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়, পরে স্ফীত অঞ্চল ক্রমশে বাড়তে বাড়তে ডিম্বক পরিণত হয়। প্রথমে ডিম্বকের টিস্যুকে মূলত দুটি ভাগে চিহ্নিত করা যায়, চারপাশের আবরণ টিস্যু ও মাঝের নিউসেলাস টিস্যু। কথা কি বুঝতে পারছো? পরে কি হয়? পরবর্তী পর্যায়ে বাইরের আবরণ টিস্যু নিচে আর একটি আবরণ তৈরি করে। এই আবরণ বাইরের আবরণরে বলে বহিত্বক আর ভিতরের আবরণরে বলে অন্তত্বক। দ্যাটস ইট, আর কিছু না, আর কিছু পড়বা না। ডিম্বকের অগ্রভাগে নিউসেলাস টিস্যুর একটি অংশ অনাবৃত থাকে, কারণ ত্বক ওই অংশকে আবৃত করে না। যে অংশরে ত্বক আবৃত করে না ওটাকে কি বলে? বা মাইক্রোপাইল। ডিম্বক রন্ধ্রের কাছাকাছি নিউক্লিয়াস টিস্যুতে একটি কোষ আকারে বড় হয়, যেই কোষটা আকারে বড় হয় ওইটারই তো বলে মেগাস্পোর মাদার সেল, নাকি না? এর নিউক্লিয়াসটি অপেক্ষাকৃত বড়, কোষটি ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। এই কোষকে প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ বলে। বা এখানে একটু ভুল আছে, প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ থেকে কি ভুল আছে? ভুলটাই পড়বা। কথা বুঝতে পারছো? হাসান স্যারের বই থেকেই তো কোশ্চেন হয়, তো এইটাই পড়বা। কথা বুঝতে পারছো? মনে রাখবা প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ ওইটা ডিভিশন কইরা তৈরি করে কি মেগাস্পোর মাদার সেল। তো ওই মাদার সেলটাই ধরো ওইখানে আছে। কথা বুঝতে পারছো? তারপর দেখো আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দেয়াল কোষ ও প্রাথমিক জনন কোষ সৃষ্টি করে আগের মতো। এই প্রাথমিক জেনিস কোষ অথবা পরবর্তীতে কি স্ত্রী রেণুমাতৃ কোষ বা মেগাস্পোর মাদার সেল হিসেবে কাজ করে, বুঝছো? আর দেয়াল কোষগুলো ধরো নষ্ট হয়ে যায়। কথা কি বুঝতে পারছো ভাইয়া? এভাবেই পড়ো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন।
এবার আসো ভাইয়া, আমি তো মনোস্পোরিক ডেভেলপমেন্ট তোমাদের পড়াইছি, একটা জিনিস খেয়াল করো তো, যে স্ত্রী রেণুমাতৃকোষ ডিপ্লয়েড, এখন ভাইয়া মিওসিস হয়েছে কিন্তু সাইটোকাইনেসিস হয় নাই, তখন কি হবে? দেখো ভাইয়া, একটা কোষ আছে, দেখো আমি তোমারে বুঝাই, ধরো এটা একটা কোষ, ঠিক আছে? এই কোষের মিওসিস 1 হয়েছে, মিওসিস 1-এ কি হয় ভাইয়া? 2n থেকে n হয় নাকি না? জি আচ্ছা, মিওসিস 2 এর দুইটা ধাপ, মিওসিস 2 কি মাইটোসিসের মতোই না? জি তাই মিওসিস 2-তে কি হয়? প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, এরপরে সাইটোকাইনেসিস হয়, মাইটোসিসের মতো। ধরো মিওসিস 2-তে সাইটোকাইনেসিস হইল না, তখন কি হবে ভাইয়া? এই কোষটা কীরকম হবে ভাইয়া বলো তো? সাইটোকাইনেসিস হইল না, তখন কি? সাইটোকাইনেসিস না হইলে হুদা ক্যারিওকাইনেসিস হলো মিওসিস 2-তে, হুদা ক্যারিওকাইনেসিস হলো, তখন ভাইয়া এই কোষের নিউক্লিয়াসটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, কিন্তু ভাই সাইটোপ্লাজমটা কি ভাগ হইলো? না ঠিক তেমনই ভাই এটারও যদি সেমভাবে শুধু ক্যারিওকাইনেসিস হয়, সাইটোকাইনেসিস না, তাহলে এটারও কি এরকম হয়ে যাব নাকি না? তাহলে ভাই এমন দুইটা কোষ তৈরি হবে যেটার মধ্যে কয়টা করে নিউক্লিয়াস আছে? জি ঠিক আছে। দুইটা। দেখো এই যে এটা কি ঠিক আছে? বুঝতে পারছি ভাই? ধরো মিওসিস হয়েছে উইদাউট সেকেন্ড সাইটোকাইনেসিস। আচ্ছা, এটার মধ্যে একটা থাকে একটু বড় ভাই, একটা এরকম থাকে ভাই, আমি একটু দেখাই। একটা কোষ থাকে ওই যে আগের মতো, একটা কোষ থাকে একটু বড় এরকম, দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট, আর একটা কোষ থাকে একটু ছোট। কথা কি বুঝতে পারছো? ছোট কোষটা কি হয় মানুষ আর বড় কোষটা কি তৈরি করে? মেগা। স্কো আচ্ছা ভাই, এইখানে মেগাস্পোর কয়টা নিউক্লিয়াস বিশিষ্ট? 2 তাহলে ভাই এই মেগাস্পোর ফার্দার ডেভেলপমেন্ট করে যদি ভ্রূণথলি তৈরি করে, তাহলে কি তুমি এটারে মনোস্পোরিক ডেভেলপমেন্ট বলবা নাকি বাইস্পোরিক ডেভেলপমেন্ট বলবা? স্পোর্ট তো একটাই আছে। স্পোর একটাই, বাট নিউক্লিয়াস কয়টা? দুইটা দুইটা। তাহলে মেগাস্পোরের দুইটা নিউক্লিয়াস এনে পার্টিসিপেট করতেছে, দ্যাটস ওয়াই এটারে কি বলে ভাইয়া? বাইস্পোরিক ডেভেলপমেন্ট। স্পোর যদিও একটাই, বাট বিষয়টা হলো ভাইয়া এখানে স্পোর বলতে আসলে নিউক্লিয়াসটাই মিন করতেছে, বুঝছো? যে এই দুইটা নিউক্লিয়াস দুইটা স্পোর তৈরি হওয়ার পটেনশিয়াল ছিল। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে এই ডেভেলপমেন্টের কি বলবা? বাইস্পোরিক, ঠিক আছে? আচ্ছা, ট্রাইস্পোরিক ডেভেলপমেন্ট কি সম্ভব নাকি সম্ভব না বলো তো? কখনো কি এরকম হয় যে এই যে ধরো মিওসিস হইছে, দুইটা কোষ তৈরি হইছে, পরে ট্রাইস্পোরিক হইতে হইলে কি একটার হইলো কি হওয়া লাগবো? এরকম হওয়া লাগবো, আরেকটার হইলো কি হওয়া লাগবো? অ্যাজ ইট ইজ থাকা লাগবো, মানে বিভাজন হওয়া যাইব না নাকি না? বিভাজন না হইলে এটা অ্যাজ ইট ইজ থাকবো। কথা কি বুঝতে পারছো? এটা কি কখনো সম্ভব? অ্যান্সার হলো না। কারণ কি এটা বিভাজন হইব, এটা বিভাজন হইব না, এটা কি কখনো সম্ভব বলো তো? না। তাহলে ট্রাইস্পোরিক ডেভেলপমেন্ট কি সম্ভব? কিন্তু টেট্রাস্পোরিক ডেভেলপমেন্ট কিন্তু সম্ভব, তাই না? টেট্রাস্পোরিক মানে কি 4। তাহলে দেখো এই যে মিওসিস 1 হয়েছে, কি হয়েছে ভাইয়া? মিওসিস 1 হয়েছে কিন্তু সাইটোকাইনেসিস হয় নাই, উইদাউট, ওইখানে তো সেকেন্ড টাইমে সাইটোকাইনেসিস হয় না, এনে ধরো প্রথমেও সাইটোকাইনেসিস হয় না, উইদাউট সাইটোকাইনেসিস। কথা কি বুঝতে পারছো? তাহলে তখন কি হবে ভাই? এনে দুইটা কোষ তৈরি হবে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড থেকে, তাই না? এনে দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে নাকি না? আবার হ্যাঁ, নিউক্লিয়াস তৈরি হবে। তারপর আবার ধরো মিওসিস 2 হইলো, কিন্তু তাও উইদাউট, আবার সাইটোকাইনেসিস হইলো না, উইদাউট সাইটোকাইনেসিস। এটাও সাইটোকাইনেসিস হইলো না। আগে তো তাও একটা সাইটোকাইনেসিস হয়, এবার দুইটা সাইটোকাইনেসিস হইলো না। তখন কি হবে ভাই? এখানে 4টা কি তৈরি হবে? হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। ভাই এইটা যদি পরবর্তীতে যায় একটা ভ্রূণথলি গঠন করে, তখন এটা কি বলবা? টেট্রাস্পোরিক ডেভেলপমেন্ট। কথা কি বুঝতে পারছো ভাই বলো তো? আচ্ছা, এটা হলো মেগাস্পোর দুইটা, এটা ধরো ভ্রূণথলি গঠন করছে, এটা তুমি বলবা বাইস্পোরিক ডেভেলপমেন্ট। এক্সাম্পলগুলো পড়তে হবে ভাই। দেখো কি লেখছে, অ্যালিয়াম টাইপ। অ্যালিয়াম সেপা কি ভাই বলো তো? পেঁয়াজ। তাহলে অ্যালিয়াম সেপার হলো এই ধরনের ডেভেলপমেন্ট ঘটে। তারপরে ভাইয়া যদি 4টা হয় তখন ওইটারে কি বলে ভাইয়া? টেট্রাস্পোরিক ডেভেলপমেন্ট। এর এক্সাম্পলটা মনে রাখবে। এক্সাম্পলটা কি? এটা উচ্চারণ আমি করতে পারি না, যাই হোক এটা বইয়ে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো ভাইয়া, তোমার কি মেগাস্পোর 4টা হয়েছে, মাইটোসিস হয়েছে, কিন্তু ভাইয়া আমরা জানি নর্মালি ভ্রূণথলি কয় নিউক্লিয়াস বিশিষ্ট? 8 নিউক্লিয়াস। কিন্তু ভাইয়া একটা ক্যারিওকাইনেসিস যদি বেশি হয়, তাহলে 8 থেকে নিউক্লিয়াস কয়টা হবে? 16টা। তাহলে যদি এমন হয় যে ক্যারিওকাইনেসিস নর্মালি যেটা হয় তার থেকে একটা বেশি হয়ে গেছে, তখন ভ্রূণথলি কত নিউক্লিয়াসের পাওয়া?
16 নিউক্লিয়াস। তাহলে টেট্রাস্পোরিক ডেভেলপমেন্ট 8 নিউক্লিয়াসেরও হইতে পারে, আবার কি 16 নিউক্লিয়াসের হইতে পারে। যদি 16 নিউক্লিয়াসের হয় তাহলে ওইটার এক্সাম্পলটা তোমার মনে রাখতে হবে, পেপারোমিয়া টাইপ। কথা বুঝতে পারছো? আর 8 নিউক্লিয়াসের এক্সাম্পল কোনটা? খুবই ইজি, এই যে এইটা। কথা কি বুঝতে পারছো? বলো। আবার ভাইয়া মনোস্পোরিক ডেভেলপমেন্ট এটা এমন হইতে পারে যে একটা ক্যারিওকাইনেসিস কম হইছে, একটা ক্যারিওকাইনেসিস কি হইছে ভাইয়া? কম হইছে, তখন 8 এর জায়গায় কি হইব? 4 হইব। তাহলে 4 হইলে তখন এটারে বলে ভাইয়া তোমার পোলার নিউক্লিয়াস একটাই থাকে, সিনার্জি। তখন পোলার নিউক্লিয়াস একটাই থাকে, যদি পোলার নিউক্লিয়াস একটাই থাকে তাহলে ট্রিপল ফিউশনে সিনার্জিট কোষ কয়টা হবে? মানে সরি, ট্রিপল ফিউশন হবে না, তখন একটা হইলো গ্যামিট গিয়া এটারে করলে তখন 2n হবে শস্য। কথা বুঝতে পারছো? নর্মালি 3n হয়, 2n হবে। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো। আচ্ছা আমাকে 2টা মিনিট সময় দাও তো ভাইয়া, শুনতে পাইতেছো না? আচ্ছা এখন তাহলে আমারে বলো তো টেট্রাস্পোরিক ডেভেলপমেন্ট এটার এক্সাম্পলটা মনে রাখা লাগবে যে 4 নিউক্লিয়াস বিশিষ্ট, 4 নিউক্লিয়াস বিশিষ্ট অয়নোথেরা টাইপ। কথা বুঝতে পারছো? যাই হোক, এখন কথা হলো ভাইয়া দেখো একটা এক্সাম্পলগুলো বলি। টেট্রাস্পোরিক ডেভেলপমেন্ট 16 নিউক্লিয়াস বিশিষ্ট, আনসার হলো পেপারোমিয়া টাইপ। টেট্রাস্পোরিক ডেভেলপমেন্ট 8 নিউক্লিয়াস বিশিষ্ট, আনসার হলো এইটা। কথা বুঝতে পারছো? মনোস্পোরিক ডেভেলপমেন্ট 8 নিউক্লিয়াস বিশিষ্ট, অ্যান্সার হলো সবাই। আর মনোস্পোরিক ডেভেলপমেন্ট 4 নিউক্লিয়াস বিশিষ্ট, অ্যান্সার হলো এই অয়নোথেরা টাইপ। এটা মুখস্থ করতে হবে। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো। আচ্ছা স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ দেখো, স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ, স্ত্রী রেণু মাতৃকোষ হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। ভাইয়া স্ত্রী রেণু মাতৃকোষ মানে মেগাস, মানে স্ত্রী রেণু মাতৃকোষ না, স্ত্রী রেণু মাতৃকোষ তো ভাইয়া ডিপ্লয়েড, তাই না? তাহলে ডিপ্লয়েড কি গ্যামেটোফাইটের কোষ হইব নাকি হ্যাপ্লয়েড হইব? কোষ ডিপ্লয়েড তো স্পোরোফাইটের কোষ, তাহলে গ্যামেটোফাইটের প্রথম কোষ কি হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? হ্যাপ্লয়েড। তাহলে ভাই গ্যামেটোফাইটের প্রথম কোষ কার হওয়া উচিত? মেগাস্পোরের না? কারণ মেগাস্পোর কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। তেমনি ভাইয়া ওই পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কি মাইক্রোস্পোর হওয়া উচিত নাকি না? আচ্ছা তাহলে কার্যকরী স্ত্রী রেণুটি বিভাজিত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্ত্রী গ্যামেটোফাইট গঠন করে। স্ত্রী গ্যামেটোফাইট মানে কি ভাইয়া? ভ্রূণথলি, যা ভ্রূণথলি নামেও পরিচিত। কি পাইছো ভাইয়া? ভ্রূণথলির গঠন প্রথমত 3টি, একটা হলো মনোস্পোরিক, একটা হলো বাইস্পোরিক, একটা হলো টেট্রাস্পোরিক। ভাইয়া ট্রাইস্পোরিক কি পসিবল? সম্ভব না, এটা আমি বলে দিছি। কথা বুঝতে পারছো? যেমন ভাইয়া বাইস্পোরিক টাইপটারে বলছে এক্সাম্পল অ্যালিনা থাক। তারপর ক্ষেত্রে এই চারটি বলে ধরে টেট্রাস্পোরিক ভাইয়া 7 প্রকার হয়। প্রথমত পেপারোমিয়া টাইপ, যা 16 নিউক্লিয়াস বিশিষ্ট। ফিল্টার কি জানি টাইপ ফ্রিটিলারিয়া, আচ্ছা ফ্রিটিলারিয়া টাইপ, যেটা হলো 8 নিউক্লিয়াস বিশিষ্ট। আচ্ছা শতকরা 75% উদ্ভিদেই মনোস্পোরিক হয়। আমি কি ভাইয়া বলছি না মনোস্পোরিক ডেভেলপমেন্টই কি সবচেয়ে বেশি? তাহলে দেখছো শতকরা 75% কি হয়? মনোস্পোরিক ডেভেলপমেন্ট হয়। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাই এখানে ভ্রূণথলি গঠনের মনোস্পোরিক প্রক্রিয়ায় বর্ণনা করা হলো। ওই যে মনোস্পোরিক প্রক্রিয়াতেই বর্ণনা করা হয়েছে, মানে মেইনলি আমি যে প্রসেস পড়াইছি, বাট আমি কিন্তু সবগুলোই পড়াই দিছি যে কেমনে কেমনে হয়, তাই না ভাইয়া? মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক সবই দেখাই দিছি, তাই না ভাইয়া? বলো তো। কিন্তু তোমার বইয়ে দেখবা খালি দেখাইছে, অধিকাংশ 8 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। ব্যতিক্রম হলো অয়নোথেরা টাইপ, যা হলো 4 নিউক্লিয়াস বিশিষ্ট, অর্থাৎ মনোস্পোরিক বাট 4 নিউক্লিয়াস বিশিষ্ট অয়নোথেরা টাইপ। মনোস্পোরিক পলিগোনাম নামেও পরিচিত, সর্বোত্তম স্টার বাকার। যাই হোক এগুলো ইজি, ঠিক আছে। একটি এটা ভাইয়া পড়লেই পারবা তুমি। এই যে প্রথমে হয়, তারপরে 3টা মারা যায়, তারপরে হইলো তোমার এগুলো হয়, এগুলো পারবা। পরে ভাইয়া তোমার কোনটারে হইলো এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র কারে কারে বলে তোমরা পড়ছো না বলো তো? এগ আর 2টা সহকারী কোষকে গর্ভযন্ত্র বলে না? বলো। ঠিক আছে, তারপরে ভাইয়া বাকি যা যা আছে এগুলো সব পারবা ভাইয়া, এগুলো আসলে বইলা বোঝানোর কিছু নাই। তার নেক্সট ক্লাসে আমরা ফার্টিলাইজেশন পড়বো। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো। আল্লাহ হাফিজ ভাইয়া। ভাই বলো। মানে এখন তাহলে আমাদের